আমি ঠাস করে থাপ্পড় মারলাম। লজ্জা করে না তোর সেজেগুজে অন্য ছেলেদের শরীর দেখাতে? ভাইয়া আমি আসলে আর কিছু বলতে না দিয়েই ভরা মাঠের মাঝে ভাইয়া আমার ঠোঁট দুটো দখল করে নিল। হাজার চেষ্টা করেও ওকে নিজের কাছ থেকে সরাতে পারছিলাম না। একটু পরে ও নিজেই আমাকে ছেড়ে দিয়ে আমার হাত ধরে টেনে হলরুমে নিয়ে গেল। হলরুম থেকে সকলকে বের করে দিল। আমার চোখের কাজল মুছে দিল, ঠোঁটের লিপস্টিক মুছে দিল, খোলা চুলগুলো কাটা দিয়ে বেঁধে দিয়ে ওড়না মাথায় দিয়ে দিল। আমি চুপচাপ ওর কাণ্ড দেখছিলাম আর চোখের জল ফেলছিলাম। এতগুলো মানুষের সামনে, স্যারদের সামনেও ও আমার সাথে এমন ব্যবহার করবে আমি কখনো ভাবিনি। হঠাৎ দেখলাম ও আমার চোখের পানি মুছে দিচ্ছে। নিজের গায়ের সবটুকু শক্তি দিয়ে ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। নিজেকে কি ভাবিস তুই? যখন যা ইচ্ছা তাই করবি? তোর সব কথা শুনতে হবে আমাকে? যখন ইচ্ছা সকলের সামনে অপমান করবি, যখন ইচ্ছা খারাপ খারাপ কথা শোনাবি, আমাকে কি তোর মানুষ মনে হয় না? কেন তোকে মানুষ মনে হবে না? তুই যে একটা মানুষই। আর হ্যাঁ, শুধু মানুষ না, একটা হট সুন্দর আর সুইটেবল মেয়ে মানুষ। বাড়িতে বারবার বলেছিলাম বোরখা পরে ভার্সিটিতে আসতে। না, আমার কথা তোর পছন্দ হয় না, তাই সকলকে শরীর দেখানোর জন্য টাইট ফিটিং জামা পরে এসেছিস, সাথে এত সাজগোজ। মানে হলো তুই আজ ছেলেদের চায়ের সাথে বিড়ি ফ্রি দিচ্ছিস, তাই টেস্ট করলাম খেতে কেমন। ফার্দার আমার কথার বাইরে কাজ করলে এর থেকেও খারাপ কিছু হবে, যেটা তুই ভাবতেও পারবি না। ছি ভাইয়া, তোর লজ্জা করে না আমাকে এইসব বলতে? ছি! কান্না করতে করতে হলরুম থেকে চলে আসলাম। বাইরে আসতেই সকলে আমার দিকে তাকিয়ে আছে। আমি আর 1 মিনিটও না দাঁড়িয়ে দৌড়ে সেখান থেকে চলে আসলাম। উদ্দেশ্য বাড়ি যাব। চলেন আমাদের পরিচয় দিয়ে দেই। আমি নেহা, অনার্স 2য় বর্ষের ছাত্রী। আর আজ আমাদের কলেজে নবীনবরণ অনুষ্ঠান ছিল। আর যে আমার সাথে এত বাজে বিহেভ করলো সে হলো আমার চাচাতো ভাই। ওর নাম নীল। ও অনার্স ফাইনাল ইয়ারের ছাত্র। খুব ভালো ছাত্র ও। স্যাররা সকলেই ওকে খুব ভালোবাসে, বিশ্বাস প্লাস ভরসা করে। পুরো কলেজের ক্রাশ ও, কারণ দেখতে অনেক হ্যান্ডসাম, উঁচু, ফর্সা, বডি ফিটনেস কোনো দিক দিয়ে কম না। আমরা এক বাড়িতেই থাকি, মানে আমাদের পরিবার আর ওদের পরিবার। নীল সকলের সাথেই খুব ভালো ব্যবহার করে, শুধু একমাত্র আমার সাথে এমন রুডলি ব্যবহার করে। কি রে, এই তো গেলি, এখনই চলে আসতে কেন? এমনি ভালো লাগছে না বলেই চলে আসতেই কাকিমা আমার হাত ধরে বলল, আমার মেয়েটার কি হয়েছে? আমার মেয়েটা কি আমাকেও বলবে না? কাকিমা আমার বন্ধুর মতো, সব কিছু আমি তার সাথে শেয়ার করি, তাই কাকিমাকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। ঘরে এসে কাকিমাকে সবটা খুলে বললাম। কাকিমা একটু চুপ থেকে আমার কপালে একটা চুমু দিয়ে বলল, আচ্ছা, আমি নীলের সাথে কথা বলবো, ও আর তোর সাথে এমন করবে না। তবে হ্যাঁ, ও যখন মানা করেছে তুই এগুলা না পড়ে গেলেই পারতি। জানিস তো ও ছোটবেলা থেকেই এমন, তোকে কোনো ছেলের সাথে মিশতে দেয় না, আর না বাজে কোনো পোশাক পরতে দেয়। আচ্ছা, আর মন খারাপ করে থাকতে হবে না, চল লুডো খেলি। আমিও একটা হাসি দিয়ে বললাম, চলো খেলি। আমি আর কাকিমা বাইরে বসে লুডো খেলছিলাম আর মা রান্না করছিল। তখনই নীল ভাইয়া খুব রাগ নিয়ে বাড়ির ভেতরে এসে সোজা আমার রুমে গিয়ে আমার সব জামাগুলো বাইরে নিয়ে এসে রান্নাঘর থেকে দেশলাই কাঠি নিয়ে এসে আমার জামাগুলো পুড়িয়ে দিল। আমি অবাকের চরম সীমায় পৌঁছে গিয়ে নেহাল ভাইয়ার দিকে তাকিয়ে আছি। ওকে দেখেই বোঝা যাচ্ছে খুব রেগে আছে। কাকিমা কিছু বলতে যাবে তার আগেই নীল ভাইয়া বলল, আম্মু আর ছোট মা, তোমাদের বলছি, আজকের পর থেকে নেহার সকল জামা কাপড় আমি কিনে দেব। আমার কিনা জামা ব্যতীত অন্য কোনো জামা যদি ও পরে, তাহলে আমাকে আর কেউ তোমরা খুঁজে পাবে না। ভাইয়া কথাগুলো বলেই বাড়ি থেকে বেরিয়ে গেল। আর আমি আমার জামাগুলো তাকিয়ে কান্না করছি। খুব খারাপ লাগছে, আমার সুন্দর সুন্দর জামাগুলো ও পুড়িয়ে ফেললো। কান্না করতে করতে রুমে চলে আসলাম। কান্না করতে করতে কখন ঘুমিয়ে পড়েছি জানিই না। ঘুম ভাঙলো নীল ভাইয়ের ডাকে। উঠে দেখি 4টা বাজে, তার মানে দুপুর পেরিয়ে বিকেল হয়ে গেছে। বিছানা থেকে উঠে ওকে না দেখার ভান করেই ওয়াশরুমে চলে এলাম শাওয়ার নেব বলে। কিন্তু বিপত্তি ঘটল তখন, যখন মনে হলো জামা কাপড় নাই, সবগুলো ওই সাইকো ভিলেনটা পুড়িয়ে ফেলেছে।
তাই বাধ্য হয়ে আবার বের হলাম। বের হয়ে দেখি আমার খাটে লম্বা হয়ে শুয়ে আছে। আমাকে দেখেই একটা শপিং ব্যাগ ছুঁড়ে দিয়ে বলল, শাওয়ার নিয়ে এটা পরে আয়, আর বাকি জামাগুলো আলমারিতে রাখা আছে। এই তুই নিজেকে কি ভাবিস বলতো ভাইয়া? তুই যখন যেটা বলবি তখন আমাকে সেটাই করতে হবে, তাই না? যত সব। আমি পরবো না তোর দেওয়া জামা, বুঝতে পেরেছিস? এবার আমার ঘর থেকে বেরিয়ে যা। খাট থেকে নেমে শার্টের হাতা ভাঁজ করতে করতে বলল, ও, তা আগে বলবি তো যে আমার হাতে তোর জামাগুলো পরতে ইচ্ছে করছে। ওকে চল, আমার কোনো প্রবলেম নেই। শেষবারের মতো বলছি, 10 মিনিট সময় দিলাম, শাওয়ার নিয়ে বাইরে আয়। আমার কাছে আসতেছে দেখে দিলাম এক দৌড়। শালা হারামি, দেখিস তোর কোনোদিন ভালো হবে না। তোর বউ হবে একটা পেতনি, তোর 24টা নাইজেরিয়ানদের মতো বাচ্চা হবে। আমাকে বলে 10 মিনিটের মধ্যে শাওয়ার নিয়ে বের হতে, সাহস কত? বের হব না আমি। দেখি তুই কি করিস। কিরে, তোর শাওয়ার নেওয়া এখনো শেষ হয়? না মানে আসলে ভাইয়া হয়নি। তাই নাকি? এখনো হয়নি? জানিস নি, হ্যাঁ, আমার তোর সাথে শাওয়ার নিতে ইচ্ছে করছে। শুধু শাওয়ার না, আরো অনেক কিছুই করতে ইচ্ছে করছে। দাঁড়া, তুই থাক, আমিও আসছি। ওর বলতে যেটুকু দেরি হয়েছে আমি তার আগেই বের হয়েছি। কিরে, তুই না বললি তোর গোসল শেষ হয়নি? না মানে আসলে ভাইয়া। হয়েছে, আর মিথ্যা বলতে হবে না। খাটে শুয়ে পড়ে ফোনটা টিপতে টিপতে বললাম কথাটা। টেবিলে দেখ, খাবার আছে, নিজে খা আর আমাকেও খাইয়ে দে। হ্যাঁ বললেই হলো। এই তুই কে রে যে তোকে আমি খাইয়ে দেব? যা তো এখান থেকে। অনেকক্ষণ হলো জ্বালাতন করছিস, বিরক্ত লাগছে আমার। বলে ওর দিকে তাকাতেই দেখলাম দুটো লাল রক্তিম বর্ণ চোখ আমার দিকে তাকিয়ে আছে। কি বললি তুই? আবার বল তো দেখি। না কিছু বলিনি তো। আমি কিছু বলতে পারি? বল। চল খাবি না, আয়। বলেই খাবারের প্লেট হাতে নিয়ে ওর মুখের দিকে এক লোকমা ভাত দিলাম। ও খেয়ে আমাকে বলল, তুই খা। দুজনে চুপচাপ খেয়ে নিলাম। খাওয়া শেষে বিছানায় টান হয়ে শুয়ে আমাকে টেনে ওর মাথার কাছে বসিয়ে দিল। আমার হাতটা ওর মাথা দিয়ে বলল, খুব মাথা ব্যথা করছে, একটু টিপে দে না। মাথা টিপে দিচ্ছি আর বলছি, আচ্ছা ভাইয়া তুই সব সময় আমার সাথে এমন করিস কেন? আমি কি করেছি বল যে তুই আজ কলেজের সকলের সামনে আমাকে অপমান করলি? জানিস আমার কত খারাপ লাগছিল। হঠাৎ ও বালিশ থেকে মাথা সরিয়ে আমার কোলে মাথা রাখলো। এতে যেন আমি বরফ হয়ে গেলাম। কি করছে ও? আমার ভাবনার মাঝেই ও আমার কোমরটা জড়িয়ে ধরে বলল, সরি, আমি এমনটা করতে চাইনি, আর আগের মাথায় এমন করে ফেলেছি। আসলে তোর ওড়নাটা ঠিক ছিল না, সেটা নিয়ে কিছু ছেলেরা বাজে বাজে কথা বলছিল, তাই নিজেকে আর ঠিক রাখতে পারিনি। তোর সাথে রুড বিহেভ করে ফেলেছি। আই এম সরি। আর হ্যাঁ, আলমারিতে একটা বোরখা আছে, কাল থেকে ওইটা পরে বাইরে যাবি। এবার যেন আমার কথার কোনো নড়চড় না হয়, বলে দিলাম কিন্তু। এবার কথা না শুনলে একদম মেরে ফেলবো, মনে রাখিস। কথাগুলো বলেই রুম থেকে চলে গেল ভাইয়া। আর আমি হাবলার মতো ওর যাওয়ার দিকে তাকিয়েই রইলাম। এর মতিগতি আমি সত্যি কিছু বুঝি না। কখন কি বলে, কখন কি করে, আমার তো মনে হয় ও নিজেও জানে না। সন্ধ্যার দিকে কফি হাতে ছাদে দাঁড়িয়ে আছি, একটু করে কফি খাচ্ছি। হঠাৎ নীল ভাইয়া এসে বলল, নেহা, কফিটা একটু দে তো, মাথা ব্যথাটা না এখনো যায়নি। না রে ভাইয়া, এটা আমি খাইছি, তুই দাঁড়া, আমি মাকে বলছি তোকে আর একটা কফি দিয়ে যাবে। বলেই পা বাড়াতে যাব, তার আগেই ও বলল, এই কফিটা যদি তুই আমাকে না দিস তাহলে তোর ঠোঁটটা ঠোঁট থাকবে না। আই প্রমিস, ওটা আমার দখলে চলে আসবে। বাধ্য হয়ে কফিটা ওকে দিয়ে দিলাম। কফি খেতে খেতে ও বলল, আচ্ছা নেহা, এই সালমান আশিকটা কে রে? সালমান আশিক তো আমার ফেসবুক ফ্রেন্ড। ওর কথা নীল ভাইয়া জানলো কেমনে? চিনি না তো। কেন ভাইয়া, কি হয়েছে? আমার দিকে কিছু সময় শান্ত দৃষ্টিতে তাকিয়ে থেকে আবার সামনের দিকে তাকিয়ে কফিতে চুমুক দিতে দিতে বলল, না কিছু না। জানিস তো নেহা, যাদের পাখা গজায় তাদের পাখাটা ছেঁটেও দেওয়া যায়। আমরা মানুষের অনেক কিছুই করতে পারি, এমনকি মানুষ খুনও করতে পারি, কিন্তু সব কাজ করার আগে আমরা ভাবি না যে কি হতে পারে। তাই আজ তোকে বলছি, যেটাই করবি ভেবে চিন্তা করিস, তোর জন্য যেন কোনো ছেলের জীবন হারাতে না হয়। এই জন্যই বলে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কথাগুলো বলেই কফিটা আমার হাতে দিয়ে চলে গেল। আমি ওর কথার মানে বুঝতে পারলাম না। কি বোঝাতে চাইলো ভাইয়া আমাকে? অনেক ভেবেও বের করতে পারলাম না। রুমে এসে পড়তে বসলাম। 10টার দিকে কাকিমা এসে ডেকে গেল খাবার জন্য। আমি, বাবা, কাকু আর নীল ভাইয়া খেতে বসেছি। নীল,
আমরা চাই তুমি এবার পড়াশোনার পাশাপাশি আমাদের বিজনেসে জয়েন করো। আমি খেতে খেতেই বললাম, আমি নিজে কিছু করতে চাই, কারোর সাহায্য ছাড়া। আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। আশা করি তোমার কথাটা বুঝতে পেরেছো। বলেই চলে আসলাম। ভাইয়াকে দেখেই মনে হলো কোনো একটা কারণে খুব রেগে আছে। খাওয়া দাওয়া শেষ করে ঘরে এসে শুয়ে শুয়ে কিছু সময় ফেসবুকে কাটালাম। আসলে ফেসবুকে কাটালাম মানে আশিকের সাথে কথা বললাম। ছেলেটা আমাদের কলেজেই পড়ে, ভাইয়ার সাথে। খুব মজার একটা মানুষ, সবসময় সকলকে মাতিয়ে রাখে। অনেকক্ষণ ওনার সাথে কথা বলে ফোনটা বালিশের নিচে রেখে শুয়ে পড়লাম। মাঝরাতে মনে হচ্ছে কেউ আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে আছে। আমার নিঃশ্বাস নিতেও খুব কষ্ট হচ্ছে, আবার খুব ভয়ও করছে। চোখ খুলে দেখার চেষ্টা করলাম, কিন্তু অন্ধকারের জন্য কিছু দেখতে পারছিলাম না। ভয়ে ভয়ে বললাম, কে আপনি? আমার কথা যেন ওনার পছন্দ হলো না। গায়ের থেকে আমার ওড়নাটা নিয়ে আমার মুখ বেঁধে দিল। আমি হাত পা নাড়াতেও পারছিলাম না। লোকটা ধীরে ধীরে আমার পেটের কাছে এসে জামাটা একটু সরিয়ে আমার পেটে একটা ডিপলি কিস করলো। সাথে সাথে আমার পুরো শরীরটা বরফ হয়ে গেল। হঠাৎ করে কিস করার জায়গায় খুব জোরে একটা কামড় দিল। ব্যথায় আমার চোখ দিয়ে পানি চলে আসলো। আমাকে কামড়ে দিয়ে লোকটা আমার হাতের মুঠোয় একটা কাগজ দিয়ে বেলকনি দিয়ে চলে গেল। আমি তাড়াতাড়ি উঠে ওড়নাটা সরিয়ে ঘরের লাইট দিয়ে কাগজটা খুলে পড়তে শুরু করলাম। নেহা সুইটহার্ট, তোমাকেই বলছি, আমি কি এটা জানার চেষ্টা করে কোনো লাভ হবে না, তাই বৃথা চেষ্টা করুন না। যেটা বলছি মন দিয়ে শোনো। আজকের পর থেকে তুমি যতবার কোনো ছেলের সাথে কথা বলবে ততবার আজকে যেটা হলো সেটাই হবে। ফেসবুক, ইমো, এমনকি নিজের ছেলে বন্ধুদের থেকেও দূরে থাকবে, নইলে এইভাবে প্রতিদিন রাতে এসে তোমাকে শাস্তি দিয়ে যাব। অনেক রাত হয়ে গেছে, এবার লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়ে। বাই। চিঠিটা পড়ে যেন আমি আকাশ থেকে পড়লাম। কে হতে পারে লোকটা? কেন এমন করলো আমার সাথে? আর আমি কার সাথে কথা বলবো না সেটা কি সে ঠিক করে দেবে নাকি? ইস, পেটটা আমার শেষ করে দিয়েছে। কোনো দিন মনে হয় কিছু খায় নাই, হনুমান কোথাকার। আর একদিন আসলে তোর কপালে দুঃখ আছে। তখনই ফোনে মেসেজ টোনটা বেজে উঠল। ওপেন করতেই দেখলাম একটা আননোন নাম্বার। এত চিন্তা করতে মানা করেছি না, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। সকালে ঘুম থেকে উঠে খাবার খেয়ে কলেজের জন্য বের হতেই দেখি ভাইয়াও কলেজে যাচ্ছে। আমি ওর কাছে গিয়ে বললাম, ভাইয়া আমাকে একটু পুলিশের কাছে নিয়ে যাবি? ভাইয়া অবাক হয়ে বলল, পুলিশের কাছে গিয়ে কি করবি? একটা নাম্বার খুব ডিস্টার্ব করছে, সেটা কার নাম্বার এটা জানার জন্য। কেন জানি না ভাইয়া আর কোনো প্রশ্ন না করেই আমাকে নিয়ে থানাতে আসলো। আমি পুলিশকে নাম্বারটা দিয়ে জানতে চাইলাম কার নামে রেজিস্টার করা আছে, একটু দেখে আমাকে জানাতে। পুলিশ কাকে যেন ফোন দিয়ে নাম্বারটা দিল। তারপরে আমার পরিচয় নিল, প্লাস আমার আই কার্ডও দেখলেন। একটু পরে একটা ফোন আসলো। পুলিশটা কিছু না বলে ফোন রেখে দিয়ে আমার দিকে অবাক চোখে তাকিয়ে থেকে বলল, আমাদের কি আপনার পাগল মনে হচ্ছে? আমাদের সময়ের কোনো দাম নেই আপনার কাছে? নিজের নাম্বার নিজেই জানতে এসছেন? আমি আর নীল ভাইয়া অবাক হয়ে বললাম। তখনই লোকটার ফোন থেকে একটা মেসেজ আসলো। লোকটি সেটা ওপেন করে আমাদের দেখালো। সত্যি নাম্বারটা আমার নামে রেজিস্টার করা। খুব অবাক হলাম আমি। নীল ভাইয়া আমার দিকে তাকিয়ে বলল, এই নাম্বার তুই কবে তুলেছিস? তখন আমি কোনো উত্তরই দেই নাই ভাইকে। তারপর কলেজে গিয়ে কলেজ মাঠে দাঁড়িয়ে আছি। আমার সামনেই দাঁড়িয়ে আছে নীল ভাইয়া। ও এখন পর্যন্ত একটা কথাও বলেনি আমার সাথে। আমি নিজেও খুব চিন্তায় ছিলাম, নাম্বারটা আমার নামে কিভাবে রেজিস্ট্রি করা হলো। আমি তো কোনো সিম তুলিনি। আমার ভাবনার মাঝেই ভাইয়া বলল, কিছু খাবি? খুব অবাক হলাম আমি, কারণ এখন তো খাবারের অফার করার কথা ছিল না, আমার গালে চড় মারার কথা ছিল। তাহলে ও এত শান্তভাবে কি করে আছে? তার মানে কাজটা কি ভাইয়াই করেছে? কিরে, এত কি ভাবছিস? চল কিছু খেয়ে নি, খুব ক্ষুধা লেগেছে তো। ভাইয়া, আমার একটা কথা ছিল তোর সাথে। বল। তারপরে ভাইয়াকে রাতে ঘটে যাওয়া সব কথা বললাম। বলেই ভাইয়ার দিকে চেয়ে রইলাম, কারণ আমার ধারণা ওই লোকটার কেউ না, ভাইয়াই ছিল।
আমাকে অবাক করে দিয়ে ভাইয়া বলল, বা ভালো তো। এখন কি বাড়িতেও ছেলেদের এলাও করছিস নাকি? তোর থেকে বেশি আর কি বা আশা করা যায়? ভাইয়া কি বলছিস এসব? আর তুই কি আশা করেছিলি? কথাটা শোনার পর তোকে কোলে নিয়ে নাচবো? ফালতু মেয়ে কোথাকার। আজ বাড়িতে চল, কাকুকে বলেই তোর বিয়ের ব্যবস্থা করাবো। তোর মতো মেয়েকে ঘরে রাখা থেকে না রাখাই ভালো। কথাগুলো বলেই ভাইয়া চলে গেল, আর আমি পুরো বোকা বনে গেলাম। কোনো মতে তো ওই লোকটা ভাইয়া হতেই পারে না। ভাইয়া হলে এখন এইসব বাজে কথা আমাকে বলতো না। কিছু সময় সেখানেই দাঁড়িয়ে রইলাম, তারপরে ক্লাসে চলে গেলাম। ক্লাস করে বাড়িতে চলে আসলাম, না খেয়েই ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। কিছুই ভালো লাগছে না। কে আমার সাথে এমন করছে ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু নাস্তা করে ছাদে চলে এলাম। এটা আমার ছোটবেলা থেকে অভ্যাস, সন্ধ্যার একটু আগে ছাদে হাঁটাহাঁটি করা। বিকেলের হালকা বাতাস, মনোমুগ্ধকর পরিবেশ, মনটাই যেন ভরে যায়। মন খারাপ থাকলেও মনটা ভালো হয়ে যায়। মাঝে মাঝে বাগান থেকে মিষ্টি ফুলের সুবাসটা যেন পুরো মনটাকে মাতিয়ে তোলে। এ যেন এক সুখের রাজ্য। কাকিমার ডাকে পেছন ফিরে তাকালাম। কি রে, ঘুম থেকে কখন উঠলি? এই তো একটু আগে। কেন? না, তখন তোর ঘরে গিয়ে দেখি তুই ঘুমিয়ে আছিস। কাকিমা, বোরকা পরছো, কোথাও যাচ্ছ নাকি? কাল রিয়ানের গায়ে হলুদ, আর তার পরের দিন বিয়ে। দুপুরে বড় আপা ফোন করেছিল, আমাদের আজকে যেতে বলেছে। তুই তখন ঘুমিয়েছিলি, তাই আর জাগাইনি। আর কাল তো তোর আইসিটি প্রজেক্ট আছে, তাই তুই কাল যাবি নীলের সাথে, বুঝলি? এখন নিচে চল, সকলে দাঁড়িয়ে আছে। আমাকে কিছু বলতে না দিয়েই কাকিমা নিচে চলে গেল। আমিও তার পিছু পিছু গেলাম। সকলে চলে গেল ফুপির বাসায়। রিয়ান আমার বড় ফুপির ছেলে, মাল্টিমিডিয়া ন্যাশনাল কোম্পানিতে চাকরি করে। মা আর কাকিমা রান্না করে রেখে গেছে, তাই আমিও আর কিছু না করে 7টার দিকে পড়তে বসলাম। নীল ভাইয়া এখনো বাড়িতে আসেনি। 8:30টার দিকে হঠাৎ ঝড় উঠে আসে। এই ঝড় জিনিসটাকে আমি ছোটবেলা থেকেই খুব ভয় পাই। যখন ঝড় হয় আমার মনে হয় আমি হয়তো এই ঝড়ের পরে সুন্দর পৃথিবীটাকে আর দেখতে পাবো না। কেন এমন মনে হয় জানি না। ছোটবেলা থেকে আমি একটা একা রুমে থাকি। যখন আমি ক্লাস 8-এ পড়ি তখন মাঝরাতে একবার এরকম ঝড় হয়েছিল। ঘুটঘুটে অন্ধকারে আমার বারবার মনে হচ্ছিল কেউ হয়তো আমার পরিবারের কাছ থেকে আমাকে ছিনিয়ে নিয়ে যাবে। কান্না করতে করতে সেন্স হারিয়ে ফেলেছিলাম। সকালে উঠে দেখি আমি বিছানায় শুয়ে আছি, আমার পাশে সকলে বসে আছে। মাথাটা তুলতেও পারছিলাম না, জ্বর এসেছিল ভয়ে। সেই ছোটবেলার ভয়টাকে এখনো জয় করতে পারিনি। তারপর থেকে যখনই বৃষ্টি হয় তখনই আম্মুর কাছে থাকে, কিন্তু আম্মু তো আজ নেই, নীল ভাইয়াও এখনো আসেনি। ভাবতে ভাবতে কারেন্ট চলে গেল। খুব জোরে বৃষ্টিও পড়তে শুরু করলো। ভয়ে কান্না করে দিলাম। ঘরের এক কোণে মাথা নিচু করে বসে আছি, বারবার বিদ্যুৎ চমকাচ্ছে। হঠাৎ কারো হাতের স্পর্শ পেয়ে লাফ দিয়ে সেখান থেকে সরে গেলাম। এই নেহা, এই দেখ আমি নীল। ফোনের লাইটটা নিজের মুখে ধরে বললাম কথাগুলো। পাগলিটা, এই দেখ আমি চলে এসেছি তো, আর ভয় নেই। দৌড়ে গিয়ে নীল ভাইয়াকে জড়িয়ে ধরে ফুপাতে থাকলাম। কথা বলতে পারছিলাম না, দম বন্ধ হয়ে আসছিল। হঠাৎ ভাইয়া আমাকে কোলে তুলে নিল, কোলে করে নিজের ঘরে নিয়ে গেল। আমি তার শার্ট খামচে ধরে আছি। আমাকে খাটে বসিয়ে দিয়ে দুহাতে আমার মুখটা একটু উঁচু করে কপালে একটা চুমু দিয়ে বলল, আরে পাগলি একটা, আছি তো আমি, আর ভয় নেই। এই দেখ পুরো ভিজে গেছি, এমন থাকলে তোমার জ্বর আসবে। তুই একটু বস, আমি ভেজা জামা কাপড়গুলো ছেড়ে আসি একটু। আমি তখনও ভাইয়ার শার্ট খামচে ধরে আছি। বাধ্য হয় ভাইয়া ঘরেই শার্ট চেঞ্জ করলো। তারপরে আমার পাশে বসে বলল, তোর এই ঝড়ের ভয়টা কবে কাটবে বলতো? তোর জন্য ভিজে ভিজে বাড়িতে আসতে হলো। এসে এতবার কলিং বেল বাজালাম, দরজা খুললি না। শেষে ব্যালকনি দিয়ে পাইপ বেয়ে ঘরে আসতে হলো। সরি ভাইয়া। খুব ক্ষুধা লাগছে, রান্না করেছিস কিছু? না, মা কাকিমা রান্না করে রেখে গেছে,
তারপরে আমরা দুজন মিলে খেয়ে নিলাম। কিন্তু আমি চিন্তা করছি, আমি আজ রাতে ঘুমাবো কিভাবে? নীল ভাইয়া কেউ তো কিছু বলতে পারবো না। অন্য সময় হলে ভাইয়াকে বলতাম, আমাকে আমার মতো থাকতে দে, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। কিন্তু এই ঝড়ের সময় বলতে ইচ্ছা করছে, যেও না আমায় ছেড়ে, যেও না আমায় ছেড়ে। এইসব ভাবছিলাম, হঠাৎ ভাইয়া বলল, এত ভাবতে হবে না, আজ রাতে আমার রুমে ঘুমা, আমি সোফাতে ম্যানেজ করে নেব। আমি খাটে শুতে শুতে বললাম, ভাইয়া তোর খাটটা তো অনেক বড়, তুই চাইলে খাটেও শুতে পারিস। ও যেন এই কথারই অপেক্ষায় ছিল। আমি বলার সাথে সাথে সোফা থেকে উঠে এসে খাটে শুয়ে ফোন টিপতে লাগলো। আমিও চুপটি করে এক কোণায় শুয়ে আছি, কারণ আমাদের সমাজ এটা মেনে নেবে না। দুজন অবিবাহিত ছেলে মেয়ে একসাথে থাকবে, এটা আসলেই ভালো চোখে দেখায় না। কিন্তু আজ আমি আমার ভয়ের কাছে নিরুপায়। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি আমি নীল ভাইয়ার বুকে ঘুমিয়ে আছি, আর সে পরম যত্নে আমাকে দুই বাহু দিয়ে আগলে রেখেছে। কিন্তু আমি ভাবছি অন্য কথা, আমি তো দূরেই ঘুমিয়েছি, তাহলে ওর বুকে আসলাম কি করে? সকালের নাস্তা বানিয়ে ঘরে গেলাম কলেজে যাওয়ার জন্য রেডি হতে। হঠাৎ ফোনের রিংটনটা বেজে উঠল। ওপেন করেই দেখি সেই নাম্বারটা। কিছু সময় আছে, তখন আমাদের আশেপাশে কি হচ্ছে না হচ্ছে কিছুই আমার বুঝতে পারিনি। যেমন এখন কে আমার সাথে এমনটা করছে আমি কিছুই বুঝতে পারছি না। এই জিনিসটা সময়ের উপর ছেড়ে দেওয়াই ভালো, হয়তো সময় নিজেই আমাকে সবকিছুর উত্তর দিয়ে দিবে। দুজনে নাস্তা করে কলেজে চলে আসলাম। 20 মিনিট হলো গেটের কাছে দাঁড়িয়ে আছি, এখনো নীল ভাইয়ের খবর নাই। খুব বিরক্ত লাগছে। হঠাৎ করে হ্যাঁ বেবি। একটু দূরে সরে আসলাম, তারাও আমার পিছু পিছু আসলো। তখনই কোথা থেকে নীল ভাইয়া এসে আমার হাতে একটা লাঠি দিয়ে বলল, এই 20 মিনিটে আমার উপরে যত রাগ হচ্ছিল, এই লাঠিটা দিয়ে ওদের উপর রাগ ছাড়, যা। আমি কিছু সময় নীল ভাইয়ার দিকে তাকিয়ে রইলাম। তারপর হুট করে 3টা ছেলেকে লাঠি দিয়ে খুব মারলাম। আমি মারতে মারতে বললাম, কি বলে যেন সম্বোধন করলি আমাকে? হ্যাঁ বেবি, তাই না? নে তোর বেবির কেলানি। পিছন থেকে কেউ হাতটা ধরতেই খুব জোরে তাকে একটা বাড়ি মারলাম। পেছন থেকে ঘুরে দেখি মারটা নীল ভাইয়াকেই মেরেছি। ভয়ে হাত থেকে লাঠিটা পড়ে গেল। আমার কপালে এবার খুব দুঃখ আছে। বুঝতেই পারছি নীল ভাইয়া আমার দিকে তাকাতেই দেখলাম হাত থেকে রক্ত পড়ছে। ভয়কে জয় করে তার কাছে গিয়ে তার হাতটা ধরে রুমাল দিয়ে বেঁধে দিলাম। তার দিকে তাকাতেও পারছি না। আমাকে কিছু না বলেই গাড়িতে বসে পড়লো আর আমাকে বলল, বসবি নাকি এখানে রেখে চলে যাব? কোনটা? বাড়িতে এসে গোসল করে রেডি হয়ে নিলাম, ফুপিদের বাসায় যাব। বাইরে গিয়ে দেখি নীল ভাইয়া ড্রয়িং রুমে বসে ফোন টিপছে। যা লাগছে না, কালো কালারের জিন্সের সাথে কালো শার্ট, হাতায় একটু ভাঁজ করা, হাতে একটা ঘড়ি, শার্টের পাশে কালো সানগ্লাস। আমি নিজেই আজ ওর উপর ক্রাশ খাইলাম। জানি না বিয়ে বাড়িতে মেয়েরা সব কি করবে। ভাইয়ার ডাকে আমার ভাবনা ভাঙলো। কি দেখিস সেইভাবে? তোকে না আজ খুব সুন্দর লাগছে ভাইয়া। হ্যাঁ, কি বললি? এই রে, কি বললাম আমি? এটা মনে মনে বললাম। কই কিছু না তো, চল দেরি হয়ে যাচ্ছে। তারপর ভাইয়া কিছু সময় আমার দিকে তাকিয়ে থেকে আবার গিয়ে চোপাতে বসে শান্তভাবে আমাকে বলল, জাস্ট 5 মিনিট সময় দিলাম, ঘরে গিয়ে বোরখাটা পরে আয়। আমি অবাক হয়ে বললাম, ভাইয়া আমি বিয়ে বাড়ি যাচ্ছি, কলেজে না। আর এই জামাটা তো তুই কিনে এনেছিস। বিয়ে বাড়িতে গিয়ে তো বোরখা পরে থাকতে বলিনি তোকে। এখান থেকে পরে যাবি, ওখানে গিয়ে খুলে ফেলবি। তোর মুখ থেকে আর একটা কথাও যেন না শুনি। তাড়াতাড়ি যা। বাধ্য হয়ে বোরখা পরলাম। নিজে এত সেজে গুজে যাচ্ছে আর আমাকে বুড়ি সাজিয়ে নিয়ে যাচ্ছে। মেজাজটাই খারাপ হয়ে গেল। বাইকে বসে আছি,
আর চারপাশটাকে দেখছি। বিকেলে আবহাওয়াতে গাছগুলো কত সুন্দর দেখাচ্ছে। দুই পাশে বড় বড় সবুজ গাছ, মাঝখানে রাস্তা। ব্যস্ত শহর থেকে এই খোলামেলা গ্রামগুলো কত সুন্দর, মনোমুগ্ধকর। শহরের দম বন্ধ পরিবেশের সাথে এই প্রকৃতির পরিবেশ এর কোনো তুলনা হয় না। বিকেলে প্রিয় মানুষের হাত ধরে এই মেঠো পথে হাঁটতে অনেক ভালো লাগবে। হঠাৎ গাড়ি ব্রেকের কারণে আমি ভাইয়াকে জড়িয়ে ধরলাম। ছেলে দেখলেই জড়িয়ে ধরতে ইচ্ছে করে নাকি তোর? ফুফিদের বাড়িতে এসে গেছি, নাম এবার। আর সারা রাস্তা এত কি ভাবলি বলতো? কিছু না বলেই গাড়ি থেকে নেমে গেলাম। ভাইয়া আর আমি একসাথে বাড়ির ভিতরে যাচ্ছিলাম। সকলেই আমাদের দিকে তাকিয়ে আছে। অনেক বয়স্ক ব্যক্তিরা বলল আমাদের দুজনকে নাকি অনেক মানিয়েছে। একটা মহিলা এসে বলল যে, কি রে নীল, আমাদের না বলেই বিয়ে করে নিলি? তবে হ্যাঁ, বউটা অনেক সুন্দর, তোর সাথে খুব মানাইছে তোদের দুজনকে। আমি তার কথা শুনে অবাক চোখে নীল ভাইয়ার দিকে তাকালাম। অবাক করা বিষয়, নীল ভাইয়া মাহিলার কথায় দাঁত কেলিয়ে বলল, হ্যাঁ বুবি, দোয়া করো যেন এর পরের বার আসলে আমাদের বাচ্চাদের মুখগুলো দেখাতে পারি। নীল ভাইয়া কথাগুলো বলেই কাকিমার কাছে চলে গেল। আর আমি তার যাওয়ার দিকে তাকিয়ে আছি। আর আজ গায়ে হলুদে মেয়েরা সকলেই শাড়ি পরবে। আমি কোনোদিন শাড়ি পরিনি। কাকিমা আর মা আমাকে জোর করে শাড়ি পরিয়ে দিয়েছে। ঠিকমতো হাঁটতেও পারছি না শাড়ি পরে। খুলে ফেলতে চাইলাম, কিন্তু মা খুলতে দিল না। আয়নার সামনে বসে হালকা সাজতে শুরু করলাম, কারণ আমার বেশি সাজগোজ করতে মানা। শুধু চোখে একটু কাজল দিলাম, ঠোঁটে হালকা গোলাপি কালার লিপস্টিক দিলাম, আর কপালে ছোট্ট একটা কালো টিপ। এতেই যেন আমাকে হুড়পড়ি লাগছিল। উফ, আজ নিজেই নিজের উপর ক্রাশ খাচ্ছি। আমাকে সাজলে যে এত সুন্দর লাগে আগে জানতাম না। ইস, আর একটু সাজলে হয়তো আরও বেশি সুন্দর লাগবে। ওই সাইকো হনুমানটার জন্য একটু বেশি করে সাজতেও পারছি না। কাকিমা দেখো তো আমাকে কেমন লাগছে। বাহ, আমাদের মেয়ে দেখি অনেক বড় হয়ে গেছে। আমার মেয়েটাকে আজ খুব সুন্দর লাগছে। আমার মেয়ে শাড়ি পরলে যে এত সুন্দর লাগে আগে জানতাম না তো। সকলের সাথে কথা বলে স্টেজের সামনে চলে আসলাম। সকলেই শাড়ি পরেছে, আর ছেলেরা কাঁচা হলুদ পাঞ্জাবি পরেছে। দেখতে দেখতে হঠাৎ নীল ভাইয়ার দিকে চোখ পড়ল। কাঁচা হলুদ পাঞ্জাবির সাথে কালো জিন্স পরেছে, হাতে ঘড়ি, খুবই সুন্দর লাগতেছে। গায়ে হলুদ শুরু হয়ে গেছে। সকলেই একে একে আপুকে গায়ে হলুদ দিয়ে দিল। এবার ছোটদের পালা। আমিও স্টেজে গিয়ে আপুকে হলুদ দিয়ে নিচে আসতেই কুচির সাথে পা লেগে পড়ে যাচ্ছিলাম। হঠাৎ একটা ছেলে এসে আমাকে ধরে ফেলল। তাকে ধন্যবাদ দিয়ে ওখান থেকে চলে আসলাম। রাতে বড়রা সকলে একসাথে থাকবে, আর ছোটরা একসাথে। সকলেই খুব মজা করছে, আমিও সকলের সাথে তাল মিলাচ্ছি। রাতে আমরা সকলেই একসাথে ঘুমিয়েছি। মাঝরাতে মনে হলো কেউ আমাকে কোলে করে কোথাও নিয়ে যাচ্ছে। হাত নাড়াতে চেষ্টা করতেই বুঝতে পারলাম হাত বাঁধা ও চোখটাও বেঁধে ফেলেছে। ভয়ে চিৎকার করতে যাব, তখনই তার ঠোঁট দিয়ে আমার ঠোঁটটা দখল করে নিল। বাড়িতেও কেউ আমার রুমে এসে আমার সাথে এমন করলো, আবার এখন এখানেও। কে এই মানুষটা, আর কেনই বা আমার সাথে এমন করছে? দম বন্ধ হয়ে আসছে আমার। হঠাৎ আমার ঠোঁট ছেড়ে দিয়ে কোনো একটা কাপড় দিয়ে মুখটা বেঁধে দিল। কোথাও একটা দাঁড়িয়ে আছি আমি, আর খুব ভালোভাবে বুঝতে পারছি যে শয়তানটা আমার সামনে দাঁড়িয়ে আছে। তার হাত দিয়ে আমার গালে এদিকে সেদিকে আঁকাআঁকি করতে শুরু করলো। আমি কিছুই করতে পারছি না। কেন এমন করছে আমার সাথে? কি করেছি আমি তার যে আমার সম্মান নিয়ে এমন করছে? ভাবতে ভাবতে সে আমার জামাটা সরিয়ে পেটে হাত বুলাতে শুরু করলো। এমন করতে করতেই হঠাৎ হাত দিয়ে খামচে ধরলো। আমার জান মনে হয় বেরিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল।
ব্যথায় চোখ দিয়ে পানি বেরিয়ে পড়ল। বুঝতে পারছি পেট থেকে রক্ত পড়ছে, কারণ খুব জোরে খামচে দিয়েছে। খুব রাগ হচ্ছে, তাই পা দিয়ে সামনের দিকে দিলাম এক লাথি। লাথি কোথায় মেরেছি জানি না, তবে এইটুকু বুঝতে পারলাম লোকটা ব্যথা পেয়েছে। একটু খুশি খুশি লাগছিল। তখনই লোকটা আবারও এসে আমার চুলের মাঝে হাত দিয়ে আমার ঠোঁট দুটো দখল করে নিল। একটু পরে ছেড়ে দিয়ে হাতের বাঁধন খুলে দিয়ে আগের মতোই একটা চিরকুট দিয়ে চলে গেল। চোখ খুলে দেখলাম আমি ফুপিদের বাসার ছাদে। পেট থেকে জামাটা সরিয়ে দেখলাম খুব বাজেভাবে কেটে গেছে, রক্তও পড়ছে। চোখ মুছে চিরকুটটা খুলে পড়তে শুরু করলাম। নেহা, তোমাকে বলেছিলাম সকল ছেলেদের থেকে দূরে থাকতে, কিন্তু না, তুমি তো আমার কথা শোনোনি। সেদিন সারা রাত নীলের সাথে ঘুমিয়েছ, কিচ্ছু বলেনি। ভেবেছিলাম বিয়ে বাড়ি থেকে বাড়িতে আসলে তোমাকে তার শাস্তি দেব, কিন্তু তুমি কি করলে? শাড়ি পরে সেজেগুজে সকলকে নিজের রূপ দেখালে। শাড়ি পরে ছেলেদের গায়ে পড়তে খুব ভালো লাগে, তাই না? তাই ওই ছেলেটা তোমাকে বাঁচানোর বাহানায় তোমার শাড়ির নিচ দিয়ে পেট ধরছিল। কি করবো বলো তো, আমি অসহায়। তাই ওই হারামি তোমার পেট ধরবে আর আমি চুপ করে থাকবো, এটা কি করে হয় বলো? তাই পেটে আমার একটা ভালোবাসার পরশ দিয়ে গেলাম। আশা করি এমন ভুলটার কখনো করবে না। কোনো ছেলে যেন তোমাকে ধরার সাহস না দেখায়। ভালো থেকো। আর হ্যাঁ, তোমার ব্যাগে মলম আছে, পেটে লাগিয়ে নিও। আজ আবুর বিয়ে, চুপচাপ এক কোণে বসে আছি আমি। কিছুই ভালো লাগছে না। আমার সাথে কেন এমন হচ্ছে? এই কথাগুলো যদি বাইরের কেউ জানতে পারে যে রাতে আমার ঘরে কোনো এক ছেলে এসে আমার সাথে এমন করে, তাহলে তারা কোনো কথা চিন্তা না করে আমার নামের পাশে একটা খারাপ শব্দ জুড়ে দিবে। এত মানুষের ভিড়েও আজ আমি নিজেকে খুঁজে পাচ্ছি না। না চাইতেও মনটা বারবার ওই বাজে ছেলেটার কথা মাথায় আসছে। সে কি চাইছে? সে কি চাচ্ছে যে আমার চরিত্রে দাগ পড়ুক? এমন হাজারো প্রশ্ন আমার মাথায়। তখনই সকলে চিৎকার করে বলতেছে, বর এসেছে, বর এসেছে। বরপক্ষের সকলে খাওয়া দাওয়া শেষে বিয়ে পড়ানো শুরু হলো। বিয়ে পড়ানো দেখে ঘরে যাচ্ছিলাম, কোথা থেকে একটা ছেলে এসে আমার হাত ধরে বলতে শুরু করলো, হেই, আমি রিয়ান। তোমাকে না দেখতে খুব সুন্দর লাগছে। এভাবে মৌমাছিদের মতো ঘুরে বেড়াচ্ছ কেন? সকলেই তো মধু চাইবে। এমনিতেও মেজাজ ঠিক নেই। এর কথায় আরও খারাপ হয়ে গেল। তাই কোনো কিছু চিন্তা না করেই তার গালে কষি একটা থাপ্পড় মারলাম। পুরো বিয়ের বাড়ির লোক আমার দিকে তাকিয়ে আছে। মা, কাকিমা, বাবা সকলেই এসে আমাকে জিজ্ঞাসা করলো কি হয়েছে। নীল ভাইয়া হাত দুটো মুঠো করে এক সাইডে দাঁড়িয়ে আছে। আমি বাবাকে কিছু বলতে যাব, তার আগেই ছেলেটা আবারও সকলের সামনে আমার হাত ধরে বলতে শুরু করলো, এই মেয়ে, তুই জানিস না তুই কত বড় ভুল করলি। আমি কে তুই জানিস না। একটু আগে ভেবেছিলাম তোকে বিয়ে করব, কিন্তু না, তোকে তো শুধু এক রাতে আমি ব্যবহার করব। আর কিছুই বলতে পারলাম না। তার আগেই নীল ভাইয়া তাকে মারতে শুরু করলো। ছেলেটাকে মারার সময় অনেকেই নীল ভাইয়াকে মারতে আসলো। নীল ভাইয়া সকলকেই খুব মারলো। বাবা, কাকা, ফুপা কেউই তাকে থামাতে পারছে না। ড্রয়িং রুমে বসে আছি আমরা। কাকিমা ভাইয়ার হাতে ব্যান্ডেজ করে দিচ্ছে, কারণ ভাইয়ার হাত কেটে গেছে। যে ছেলেটাকে নীল ভাইয়া মেরেছে সে নাকি এই এলাকার এমপির ছেলে। তাকে কেউই কিছুই বলতে পারে না। ছেলেটা ঢাকাতেই থাকে, লকডাউনের কারণে গ্রামে এসেছে। সকলে মিলে বসে ঠিক করলো আজ রাতেই নীল ভাইয়া ঢাকাতে চলে যাবে, আর বাকি সকলে বৌভাতের পরে যাবে। সকলের মাঝেই নীল ভাইয়া দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে বলল, নেহা, ঘরে যা আর লাগেজ গোছা, তুই আমার সাথে আজ বাড়িতে ফিরবি। নীল ভাইয়া কথাগুলো বলেই চলে গেল। আমিও রুমে চলে আসলাম, কারণ ও যে আমাকে এখানে আর এক মুহূর্ত থাকতে দেবে না সেটা আর কেউ না বুঝলেও আমার পরিবার খুব ভালোভাবে বুঝে গেছে। সকলের থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে আসলাম।
ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি হোটেল থেকে খাবার আনছি। অনেক রাত হয়ে গেছে, এখন আর রান্না করতে হবে না। কথাগুলো বলেই ভাইয়া বাইরে চলে গেল। আমিও রুমে চলে আসলাম। খুব ক্লান্ত লাগছে, তাই ফ্রেশ হয়ে বিছানাতে গাটা এলিয়ে দিলাম। কখন যে ঘুমিয়ে গেছি বলতে পারি না। নীল ভাইয়ার ডাকে ঘুম ভাঙলো। নেহা, এই নেহা, কিরে নেহা, উঠ উঠ, খেয়ে নে। কথাগুলো বলেই চলে যাচ্ছিল। আমি হাতটা ধরে বললাম, ভাইয়া তুই খাবি না? না, আমার ক্ষুধা নেই। আমি জানি ও যখন খুব রেগে থাকে তখন খাওয়া দাওয়া করে না, তাই ওকে জোর করে পাশে বসিয়ে দিয়ে খাইয়ে দিলাম আর নিজেও খেলাম। প্লেটটা রেখে যেই না ওর দিকে ঘুরে বসলাম, আচমকা ও আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে বলল, আজ থেকে বাড়ির বাইরে গেলে আমার সাথে যাবি, কোনো দরকার হলে আমাকে জানাবি, একা একা কোথাও যাবে না। বুঝতে পেরেছিস আমি কি বললাম? এই প্রথম ভাইয়া আমাকে এইভাবে জড়িয়ে ধরে শান্ত গলায় কথা বলছে। ভাইয়া তুই কি কান্না করছিস? কথাটা বলতেই আমাকে ছেড়ে দিয়ে উল্টো দিকে হাঁটতে শুরু করলো। আমি অনেকবার ডাকলাম, কিন্তু ও আমার কথা শুনলো না। এইভাবেই কেটে গেল কিছুদিন। বাড়ির সকলেই চলে আসছে। আমার এখন বাড়ির বাইরে গেলে ভাইয়ার সাথে যেতে হয়। আমি একা কোথাও যেতে পারবো না, এটা নীল ভাইয়ার কথা। আজ কলেজ থেকে ফেরার সময় রাস্তার ওপারে ফুচকার দোকান দেখে ভাইয়াকে বললাম ফুচকা খাবো। ঠিক আছে, তুই এখানে দাঁড়া, আমি নিয়ে আসছি, বাড়িতে গিয়ে খাবি। এখানে রাস্তায় দাঁড়িয়ে খাওয়াটা ঠিক না। কথাগুলো বলেই ভাইয়া ফুচকা আনতে চলে গেল। আর কিছুক্ষণ পরেই নেহা, নেহা, এই নেহা, এই এই এই- এই যে ভাই, এখানে একটা মেয়ে দাঁড়িয়ে ছিল, দেখেছেন? কালো বোরখা পরে। হ্যাঁ, একটু আগেই কয়েকটা লোক কালো মুখোশ পরে মেয়েটার মুখ বেঁধে একটা কালো গাড়িতে করে ওইদিকে নিয়ে গেছে। লোকটার কথা শুনে 2 কদম পিছিয়ে গেল। ভাইয়াও খুব জোরে চিৎকার করে বলল, নেহা। চোখ খুলে কিছুই দেখতে পারছিলাম না, কারণ ঘরটা অন্ধকার। বুঝতে পারছি রাত হয়ে গেছে। কতক্ষণ এভাবে ঘুমিয়েছি জানি না, মাথাটাও খুব ব্যথা করছে। হঠাৎ দরজা খোলার শব্দে দরজার দিকে তাকালাম। কেউ একজন ভিতরে এসে ঘরের লাইট অন করলো। মানুষটাকে দেখে আমার পুরো দুনিয়াটা ভেঙে পড়ল। খুব ভালোই বুঝতে পারলাম আমার সাথে খুব খারাপ কিছু হবে। বারবার আল্লাহকে ডাকছিলাম আর মনে মনে ভাবছিলাম, যাই হোক না কেন নীল ভাইয়া আমার কিছু হতে দিবে না। কেন জানি আজ নীল ভাইয়াকে খুব ভরসা করতে ইচ্ছে করছে। হ্যাঁ, ছেলেটা আর কেউ না, আমি যাকে বিয়ে বাড়িতে চর মেরেছিলাম সেই এমপির ছেলে রিয়ান। আমার ভাবনার মাঝেই রিয়ান আমার সামনে এসে আমার মুখটা শক্ত করে ধরে বলল, কি ভেবেছিলি আমার থেকে বেঁচে গেছিস? তোকে আমি ভালোভাবে বলেছিলাম আমি তোকে বিয়ে করতে চাই, আর তুই সকলের মাঝে আমাকে অপমান করলি। আজ সেই অপমানের প্রতিশোধ নেব তোর শরীরটাকে ব্যবহার করে। তার কথাই যেন আমার মাথায় বাজ পড়ল। তাহলে কি আজ আমার পুরো জীবনটা শেষ হয়ে গেল? আমার হাত পাও বাঁধা, চাইলেও কিছু করতে পারবো না। হঠাৎ রিয়ান আমার গা থেকে ওড়নাটা নিয়ে মেঝেতে ফেলে দিল। আমার দম যেন বন্ধ হয়ে আসছিল। তখনই কেউ একজন লাথি দিয়ে দরজা ভেঙে ভিতরে আসলো। মানুষটাকে দেখে আমার দেহে যেন প্রাণ ফিরে আসলো, কারণ আমাদের সামনে রক্তিম চোখ নিয়ে হাতটা মুঠো করে নীল ভাইয়া রিয়ানের দিকে তাকিয়ে আছে, সাথে পুলিশও এসেছে। নীল ভাইয়া আমার এমন অবস্থা দেখেই নিজেকে আর ঠিক রাখতে না পেরে রিয়ানকে খুব মারলো। পরে পুলিশ এসে নীল ভাইয়াকে সরিয়ে দিয়ে রিয়ানকে নিয়ে চলে গেল। সাথে সাথে নীল ভাইয়া আমার কাছে এসে আমার গায়ে ওড়নাটা দিয়ে হাত পায়ের বাঁধন খুলে দিল। আমি সাথে সাথে নীল ভাইয়াকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে দিলাম। নীল ভাইয়া আমার মাথায় হাত রেখে আমাকে স্বাভাবিক করার চেষ্টা করছিল। তখনই আমি সেন্স হারাই, কারণ সারাদিন কিছুই খাইনি। তারপরেও খুব ভয় পেয়েছিলাম। যখন ঘুম ভাঙলো তখন নিজেকে নীল ভাইয়ার বুকে আবিষ্কার করলাম। চারদিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলাম আমরা কোথায় আছি।
বুঝতে পারলাম আমি নীল ভাইয়ার রুমে শুয়ে আছি, তাও আবার নীল ভাইয়ার বুকে। আমাকে নড়তে দেখেই নীল ভাইয়া তাড়াতাড়ি উঠে আমাকে বলতে শুরু করলো, এই 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 নেহা, তুই ঠিক আছিস তো? পাগলিটা, এত ভয় কিসের? আমি আছি তো। এই নীল থাকা পর্যন্ত কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না, বুঝলি? কথাগুলো বলেই আমাকে আবার বুকে টেনে নিল। আমি কিছুই বলছিলাম না, আসলে কি বলবো বুঝতেও পারছিলাম না। হঠাৎ নীল ভাইয়া আমাকে ছেড়ে দিয়ে বাইরে চলে গেল। একটু পরে আবার আসলো হাতে খাবার নিয়ে। নে, এবার কোনো কথা না বলে চুপচাপ খাবারটা শেষ করে দে। কথাগুলো বলেই নীল ভাইয়া আমার মুখে খাবার তুলে দিল। খাওয়া শেষে আমি বললাম, ভাইয়া বাড়িতে কি কেউ নেই? আছে তো। তোর এমন মনে হলো কেন যে কেউই নেই? না আসলে আমি তোর রুমে এত রাতে, তারপরেও আমার সাথে এত কিছু হয়ে গেল, তারপরেও বাড়ির কাউকে দেখতে পারছিলাম না। না রে পাগলি, বাড়িতে সকলে আছে, সকলেই তোর কাছে ছিল। সারাদিন সকলের ওপর দিয়ে অনেক ঝড় গেছে, সকলেই খুব ক্লান্ত, তাই আমি সকলকে জোর করে নিজেদের ঘরে পাঠিয়ে দিয়েছি। আর আমি নিজেই তোকে আমার ঘরে রেখেছি। অনেক রাত হয়ে গেছে, আর খুব ঘুমও পাচ্ছে, আর কোনো কথা বলতে ইচ্ছে করছে না। চল ঘুমাবো। কথাটা বলেই টেবিলে প্লেটটা রেখে আমাকে কোলে নিয়ে খাটের মাঝে নিয়ে এসে এসির পাওয়ারটা বাড়িয়ে দিয়ে কাঁথাটা দুজনের গায়ে দিয়ে আমাকে নিজের বুকের মাঝে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে গেল। এদিকে আমার তো পাগল পাগল অবস্থা। নীল ভাইয়া এসব কি করছে আর কেনই বা করছে, এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি পাশে নীল ভাইয়া নেই, তাই বিছানা থেকে উঠে ধীরে ধীরে বাইরে চলে গেলাম। বাইরে যেতেই কাকিমা আমার কাছে এসে বলল, কিরে এখন কেমন আছিস? ভালো। কিছু খাবি? না কাকিমা, ফ্রেশ হব তারপরে। আচ্ছা তাহলে যা, ফ্রেশ হয়ে আয়। আচ্ছা কাকিমা, নীল ভাইয়া কই? ওকে তো কোথাও দেখছি না। ও একটু থানাতে গেছে, ওই রিয়ান এর ব্যাপারে নিয়ে কিছু কথা বলতে, একটু পরেই চলে আসবে। কেন, কোনো দরকার আছে? না, এমনি বললাম। পরে কাকিমার কাছে জানতে পারলাম আমাকে রিয়ান তুলে নিয়ে যাওয়ার পরে নীল ভাইয়া প্রথমেই রিয়ানের কথা পুলিশকে জানায়। তারপরে রিয়ানের নাম্বার ম্যানেজ করে সেটা ট্র্যাক করে আমাকে বাঁচায়। ঘরে এসে ফ্রেশ হতে চলে গেলাম। পরে ভাবছিলাম, আচ্ছা নীল ভাইয়া ছোটবেলা থেকে আমার সাথে এমন করে কেন? কখন ভালো ব্যবহার করে, কখনো রুডলি ব্যবহার করে, কখনো মারে তো কখনো আদর করে। তবে অন্য কেউ আমাকে বকলে তার 12টা বাজিয়ে দেয়। কেন এমন করে? নাস্তা করছিলাম, তখনই নীল ভাইয়া এসে আমার পাশে বসে পাউরুটিতে জেলি মাখতে মাখতে আশেপাশে একবার দেখে নিল। আশেপাশে কেউ নেই। পাউরুটিতে একটা কামড় দিয়ে আমাকে বলল, নেহা শোন, ছোটবেলা থেকে তোকে মারার, বকার, আদর করার সব কিছু অধিকার একমাত্র আমার ছিল, আর এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। আর হ্যাঁ, তোর মনে শুধু একটা ছেলের নাম থাকবে, সেটা হলো আনিসুর রহমান নীল। আশা করি কি বলেছি বুঝতে পেরেছিস। কথাগুলো বলে আমার কাছে এসে ঠোঁটে হালকা করে ভালোবাসার পরশ এঁকে দিয়ে চলে গেল। আমি ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি আর ভাবছি, ও আমাকে কি বলল এগুলো? এই কথাগুলো কে আমি কিভাবে নেব? থ্রেড নাকি ভালোবাসা? কিছুই বুঝতে পারছি না। সারাদিন আর নির্ভয়ের সাথে দেখা হয়নি। রাতে খেয়ে রুমে চলে আসলাম ঘুমাতে। খুব গরম, তাই প্লাজোর সাথে গেঞ্জি পরে শুয়ে পড়লাম। গেঞ্জি শুধু নিজের রুমেই পরি, কারণ এখনও শহরের আধুনিকতাকে আয়ত্ত করতে পারিনি। শুয়ে শুয়ে ফোনে গান শুনছিলাম। 11টা বাজে। হঠাৎ ব্যালকনি দিয়ে নীল ভাইয়া আমার রুমে আসলো। ওকে দেখে লাফ দিয়ে বিছানা থেকে উঠে ওড়নাটা গায়ে জড়িয়ে নিয়ে বললাম, এই তুই এত রাতে আমার রুমে কি করিস? হ্যাঁ, লজ্জা করে না তোর এত রাতে একটা মেয়ের রুমে আসতে? তখনই একটা কাগজ আমার সামনে দিয়ে বলল, না করে না, এবার বেশি কথা না বলে লক্ষ্মী মেয়ের মতো এতে একটা সই করে দে। এটা কিসের কাগজ? এটা তোর বিয়ের রেজিস্ট্রি পেপার হারামি। এটা কলেজ থেকে পাঠিয়েছে, বলেছে আজকের মধ্যে সই না করে দিলে 3rd ইয়ারে আর তুলে দেবে না।
আমার বন্ধু শাহিন পেপারটা আমাকে নিয়ে এসে দিয়েছে। শাহিন নিচে দাঁড়িয়ে আছে, ওর কাছে কাগজটা দিয়ে দিতে হবে, স্যারকে সে দিয়ে দেবে। এবার তাড়াতাড়ি সাইন করে দে। আমিও আর কিছু চিন্তা না করেই সাইন করে দিলাম। ও ব্যালকনি দিয়ে কাগজটা শাহিন ভাইয়াকে দিয়ে আবার আমার রুমে এসে খাটে শুয়ে বলল, সকলেই ঘুমিয়ে পড়েছে, খুব ক্ষুধা লেগেছে, যা আমার জন্য খাবার নিয়ে আয়। কি হলো, চুপ দাঁড়িয়ে আছেন কেন? যান খাবার নিয়ে আসুন মহারানী। বাধ্য হয়ে ওর জন্য খাবার নিয়ে এসে খাবার খাইয়ে দিলাম। আচ্ছা নেহা, আমাদের মুসলমান মেয়েদের বিয়ের সময় কি বলতে হয়? খুব অবাক হলাম ওর প্রশ্নে। এটা কোনো প্রশ্ন হলো? এটা তো ছোট বাচ্চাও জানে কি বলতে হয়। কি হলো, কি এত ভাবছিস? বল না কি বলতে হয়। কবুল। হ্যাঁ, কি বলতে হয় বুঝলাম না তো। আরে কানে শুনতে পায় না নাকি? কবুল কবুল। ও, এত জোরে বলার কি আছে, শুনেছি তো। আচ্ছা ঠিক আছে, কবুল কবুল কবুল। এগুলো বলেই আমার কোমর জড়িয়ে ধরে বিছানাতে শুয়ে দিয়ে আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো। এই এই কি করছিস? ছাড় আর নিজের রুমে গিয়ে ঘুমা যা। কে শুনে কার কথা? আমাকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো ঘুমিয়ে গেল। আমিও চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি নীল ভাইয়া উপর হয়ে শুয়ে আছি, আর আমি তার পিঠের উপর শুয়ে আছি। লজ্জায় মনে হচ্ছে মাটির সাথে মিশে যাই। ধীরে ধীরে উঠে পড়লাম। ফ্রেশ হয়ে এসে দেখি নীল ভাইয়া নেই, উঠে চলে গেছে মনে হয়। আজ কলেজে যাব না, ভালো লাগছে না, তাই নাস্তা করে রুমে চলে আসলাম। শুয়ে শুয়ে ভাবছি, বাড়ির সকলেই যদি জানতে পারে নীল ভাইয়া রাতে আমার রুমে ছিল, তাহলে কি ভাববে সকলে? আমাকে খুব খারাপ মেয়ে ভাববে, নাকি নীল ভাইয়াকে খারাপ ছেলে ভাববে? না, এই সমাজ আর যাই করুক, ছেলেদের খারাপ বলতে পারি না। আজ খুব ইচ্ছে করছে মুক্ত পাখির মতো খোলা আকাশটাতে উঠতে, পুরো পৃথিবীটাকে একা অনুভব করতে। ইচ্ছে করছে আকাশ প্রাণে ঘুরে ঘুরে আমার মনের রাজাটাকে খুঁজে বের করে তার সাথে খুব সুন্দর একটা সংসার করতে। ইচ্ছে করছে তার পুরোটা জুড়ে শুধু আমি থাকব। এইসব ভাবতে ভাবতে আবার কখন ঘুমাইছি জানি না। ঘুম থেকে উঠে দেখি 12টা বাজে। উঠে গোসল করে বাইরে গিয়ে দেখি মা রান্না করছে। আমিও মার কাছে গিয়ে টুকটাক কাজ করে দিলাম। দুপুরে খেতে বসেছি। আমার ঠিক সামনে নীল ভাইয়া বসে খাচ্ছে। হঠাৎ নীল ভাইয়া বলল, কাকু আর বাবা, আমার বন্ধু জিসানের 6 তারিখে বিয়ে। তোমরা তো জানো জিসানের বাবা তোমাদের দাওয়াতও দিয়ে গেছে, আমাকে আজ যেতে বলেছে। তা কখন যাবি? এই বিকেল 5টায় যাবো আর কি, আর এই কয়দিন ওখানেই থাকবো। আবু, আমি বলছিলাম কি নেহাকেও আমার সাথে নিয়ে যাব। যা, সমস্যা নাই, কিন্তু ওকে কখনো একা ছাড়িস না। আর আমরা 6 তারিখে যাব। ওকে নেহা, তুইও রেডি হয়ে থাকিস কিন্তু, বিকেলে যাব। নীল ভাইয়া আমি আম্মুদের সাথে যাব, তুই চলে যা। বলেই ওর দিকে তাকিয়ে দেখি চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ কেউ আমার পায়ে খুব জোরে লাথি মারলো। আহ! এই তোর কি হলো? আমি বুঝতে পারলাম কাজটা নীল ভাইয়ার। কিছু না আম্মু, আমি রুমে গেলাম, কথাগুলো বলে চলে আসলাম। একটু পরে নীল ভাই আমার রুমে এসে বিছানায় বসে আমার হাত টেনে তার পাশে বসিয়ে দিয়ে আমার গালে হাত রেখে শান্ত গলায় বলল, আমাকে ভরসা করিস তো? আমি কোনোদিনও তোর ক্ষতি হতে দেবো না, আর না কাউকে করতে দেবো। আর আমি তোর সাথে যেটাই করি না কেন সেটা আমার অধিকারের মধ্যে করি। তোর উপর আমার সম্পূর্ণ অধিকার আছে। তাই বলছি, প্লিজ জেদ করিস না, বিকেল আমার সাথে চল, তোকে ছাড়া যেমন ভালো লাগবে না। আমার কপালের সাথে কপাল লাগিয়ে আবার বলতে শুরু করলো, আমি জানি আমি তোর সাথে খারাপ ব্যবহার করি, কিন্তু কি করবো বল, মাঝে মাঝে তুই এমন কিছু করিস যে নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারি না। আজ তোকে ছুঁয়ে কথা দিলাম, সারা জীবন আগলে রাখবো তোকে। প্লিজ কখনো আমাকে ছেড়ে যাস না, পাগল হয়ে যাবো তো। হুট করে নীল ভাইয়া ঠোঁটে আলতো করে ঠোঁট ছুঁয়ে চলে গেল রুম থেকে। নীল ভাইয়া কি সত্যি আমাকে ভালোবাসে, নাকি শুধুই নিজের সম্পত্তি মনে করে? বিকেলে আমি আর নীল ভাইয়া বেরিয়ে পড়লাম জিসান ভাইয়ার বাড়ির উদ্দেশ্যে। বাইকে বসে আছি চুপচাপ, কথা বলতে ইচ্ছা করছে না। কিছু দূর যাওয়ার পরে হঠাৎ একটা মেয়ে এসে বাইকের সামনে দাঁড়ালো। মেয়েটাকে আমি চিনি, নীল ভাইয়ার বান্ধবী, নাম হলো যারা, খুব স্মার্ট,
খুব স্মার্ট বললে ভুল হবে, ওভার স্মার্ট। ছোট ছোট জামা কাপড় পরে। রাস্তার মাঝেই নীল ভাইয়াকে জড়িয়ে ধরে বলল, হাই বেবি, দেখো না জিসানদের বাড়িতে যাচ্ছি। মাঝ রাস্তায় আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে। তুমিও তো যাচ্ছ তাই না? চলো তোমার সাথে যাই। নীল ভাইয়াও আর কথা বাড়ালো না, হঠাৎ আমাকে দেখেই বলল, আরে নেহা, তুমি কোথায় যাচ্ছ? ও আমার সাথে জিসানদের বাড়িতে যাচ্ছে। যারা আপু আর কিছু বলল না। আমি বাইকে বসার আগেই যারা আপু দুদিকে পা দিয়ে নীল ভাইয়াকে জড়িয়ে ধরে বসে পড়ল। যারা, কি হচ্ছে এসব? ছাড় বলছি। আর তুই পিছনে বস, এখানে নেহা বসবে। বেবি, তুমি এমন করছো কেন আমার সাথে? আজ একটু না হয় আমার পিছনেই বসো। নেহা, তোমার কি কোনো প্রবলেম হবে? আমি কি আর বলবো, না আপু তুমি বসো, আমি তোমার পাশে বসছি। আমার কথাটা মনে হয় নীল ভাইয়ার পছন্দ হয়নি। আমার দিকে রাগের লুক নিয়ে তাকিয়ে যারা আপুকে বলল, তুই কি পিছনে যাবি নাকি তোকে এখানে রেখে যাব? কোনটা? যারা আপু আর কিছু বলল না, কারণ কথাটা নীল ভাইয়া খুব জোরে বলেছে। আমিও ভালো মেয়ের মতো নীল ভাইয়ের কাছে বসে পড়লাম। আর যারা আপু আমার পেছনে। হঠাৎ নীল ভাইয়া আমার হাতটা নিয়ে তার কোমরে জড়িয়ে ধরে রেখে দিয়ে গাড়ি চালাতে শুরু করলো। জিসান ভাইয়াদের ড্রয়িং রুমে বসে আছি নীল ভাইয়ার পাশে। হঠাৎ শান্ত ভাইয়া এসে হাত বাড়িয়ে কথা বলতে শুরু করলো। এই লোকটাকে আমার একটুও পছন্দ না। শান্ত হলো নীল ভাইয়ের বন্ধু। আমার গা ঘেঁষে বসে একের পর এক প্রশ্ন করছে। তখনই নীল ভাইয়া আমাকে তার জায়গাতে বসিয়ে দিয়ে আমার জায়গাতে সে বসলো আর শান্ত ভাইয়াকে উদ্দেশ্য করে বলল, ভাবি হয় তোদের, সম্মান দিয়ে কথা বলবি। বুঝতে পেরেছিস কি বললাম? তারা বুঝতে পেরেছে কিনা জানি না, তবে আমি যে কিছুই বুঝতে পারিনি এটা আমার মুখ দেখে যে কেউ বলে দিতে পারবে। কে ভাবি হয় আর কাকে সম্মান দেওয়ার কথা বলছে নীল ভাইয়া? রাতে সকলে ছাদে আড্ডা দিচ্ছে, আমিও তাদের সাথে আড্ডা দিচ্ছি। আড্ডা দিতে দিতে অনেক রাত হয়ে গেছে। সকলে মিলে ঠিক করলো আজ সকলেই ছাদে ঘুমাবে। যে যার মতো শুয়ে পড়লো। আমি এক সাইডে বিছানা ঠিক করছিলাম। কোথা থেকে শান্ত ভাইয়া এসে আমার পাশেই বিছানা ঠিক করতে শুরু করলো। তখনই নীল ভাইয়া সকলের সামনে আমাকে কোলে নিয়ে তার জায়গাতে নিয়ে গিয়ে নিজে শুয়ে পড়ে আর আমাকে তার বুকে জড়িয়ে নিয়ে সকলের উদ্দেশ্যে বলল, গুড নাইট গাইজ। নীল ভাইয়ার এমন কাজে শান্ত ভাইয়া আর যারা আপু ছাড়া সকলেই খুব খুশি হলো। ভাইয়ার কোনো কোনো বন্ধু তো সিটি বাজাতে শুরু করে দিল। আর আমার যেন লজ্জায় মাটির সাথে মিশে যাওয়ার অবস্থা। বাড়িতে এইসব করে ঠিক আছে, তাই বলে এখানে সকলের সামনে এমন করবে? উফ, সকলে কি না কি ভাবছে কে জানে। এই ভাইয়া, তোর কি কোনো কমন সেন্স নাই? দেখ, সকলে আমাদের দেখে হাসাহাসি করছে। ওই কুত্তা, আমি কি তোর বিয়ে করা বউ লাগি নাকি যে তুই আমাকে এইভাবে বুকে নিয়ে ঘুমাস, তাও আবার সকলের সামনে? খুব রেগে আস্তে আস্তে বললাম কথাগুলো। ও নিজেও আমাকে কপি করে আস্তে আস্তে বলতে শুরু করলো, দেখ, তুই আমার শুধু অধিকার না, তুই আমার সম্পত্তি। আর আমার সম্পত্তিকে রক্ষা করা তো আমার একান্তই দায়িত্ব। তাই আমার সম্পত্তিটাকে আমি মুরগি বানিয়ে শেয়ালের মাঝে কিভাবে রাখবো বল? আর এখন চুপচাপ ঘুমা, নইলে কিন্তু সকলের মাঝে লিপকিস করে দেবো, বলে দিলাম কিন্তু আমি। একে কোনো বিশ্বাস নেই, তাই চুপচাপ ওর বুকে মাথা রেখে শুয়ে আছি। অনেক রাত হয়ে গেছে, এখনো ঘুম আসছে না। দুপুরে ঘুমিয়েছিলাম, তার জন্য মনে হয় এমন হচ্ছে। ওর বুক থেকে মাথাটা তুলে দেখলাম সকলেই ঘুমিয়ে পড়েছে। হঠাৎ আমার চোখ গেল নীল ভাইয়ার ঘুমন্ত মুখটার উপর। এই সাইকো ভিলেনটাকে ঘুমের মাঝে এত সুন্দর লাগে আগে কখনো খেয়াল করিনি। সবসময় বক বক করা ঠোঁট দুটো এখন চুপচাপ দুজনের সাথে লেগে আছে। চোখের পাপড়িগুলো একটু বড় বড়, মনে হচ্ছে চোখটাতে একটা চুমু এঁকে দেই। ছি, এইসব আমি কি ভাবছি? ধুর, ভাবছি তো কি হয়েছে, এই লুচ্চাটা তো আমাকে সবসময় চুমু দেয়। আমি একটা দিলে কি এমন ক্ষতি হবে? আর তাছাড়া ও তো দেখবে না, ও তো ঘুমিয়ে আছে। সব কিছুকে দূরে রেখে নিজের মনের ইচ্ছাটাকে মেনে নিলাম।
ধীরে ধীরে ওর চোখের কাছে গিয়ে শান্ত চোখটাতে একটা চুমু দিলাম। এতে যেন মনটাকে শান্ত করতে পারলাম না, তাই ওর সারা গালে অনেকগুলো চুমু দিলাম। আজ আমার কি হয়েছে আমি নিজেও জানি না। বারবার মনে হচ্ছে আমি নিজের মাঝে নেই। ওর কপালে আর একটা চুমু দিতেই ও চোখ খুলে অসহায় ভাব নিয়ে আমাকে বলল, সারা মুখ চোখে চুমু দিয়ে ভরিয়ে দিলি, কিন্তু আমার এত সুন্দর গোলাপি ঠোঁটটা এত চোখে পড়লো না। ওর তাকানো দেখে যেন আমার মরে যেতে ইচ্ছা করছিল। তার মানে ও জেগেছিল, আমাকে বোকা বানিয়েছে। ছি 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 ছি, আমি এখন ওর দিকে তাকাবো কিভাবে? কি ভাবছে ও? ছি, নিজেকে নিজের চড়াতে ইচ্ছা করছে। তখনই ওর আমার মাথাটা উঁচু করে আমার ঠোঁটে হালকা করে একটা চুমো এঁকে দিয়ে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, আরে পাগলি, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়। আর লুকিয়ে আদর করতে হবে না, আর আমাকে আদর করার জন্য সারাটা জীবনই পাবি। ধুর, পাগলের মতো কি করে বসলাম এটা? মান সম্মানের ফালুদা বানিয়ে ফেললাম একেবারে। ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি আমি জিসান ভাইয়ার রুমে শুয়ে আছি। বিছানাতে উঠে বসে এদিক সেদিক দেখতে দেখতেই দেখলাম নীল ভাইয়া ওয়াশরুম থেকে একদম শাওয়ার নিয়ে বের হয়েছে। ভাইয়া, আমরা তো ছাদে ঘুমিয়েছিলাম, এই রুমে কখন এলাম? তোর মতো লুচ্চি মেয়েকে ছাদে রাখার সাহস পাইনি, তাই তুই ঘুমানোর পরে তোকে নিয়ে রুমে চলে এসেছি। প্রথমে তো আমাকে হাজারটা চুমু দিয়ে আমার ভার্জিনিটি নষ্ট করার চেষ্টা করলি, পরে যদি সবার সাথে। মানে কি? আমি তোকে কখন চুমু দিয়েছি? যত সব ন্যাকামো অভিনয় করে বললাম, আর বলেই ভাব নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। আজকে সকালে সকলের জন্য ভুনা খিচুড়ি রান্না করেছে জিসান ভাইয়ার আম্মু। সকলেই একসাথে বসে খাচ্ছে, আমিও নীল ভাইয়ার পাশেই বসেছি। কিন্তু সকলে নিজের হাতে খেলেও আমি খাচ্ছি না, কারণ আমাকে নীল ভাইয়া খাইয়ে দিচ্ছে। এই লোকটার লজ্জা বলতে কিছুই নেই। বাড়িতে যা করে অন্যের বাড়িতেও কি তাই করতে হবে? বিরক্ত। কিন্তু কিছুই বলতে পারছি না, কারণ কিছু বলতে চাইলেও সকলের সামনে লিপ কিসের হুমকি দেয় হারামি। নীল, এটা কি বাড়াবাড়ি হচ্ছে না? ও কি ছোট বাচ্চা নাকি যে ওকে তুলে খাওয়াতে হবে? লোক লজ্জা বলে তো কিছু আছে নাকি? হে বাবা, মেয়েটা তোমার কি হয় বলো তো? কাল থেকে দেখছি আঠার মতো লেগে আছো দুজনেই। চাচা তো বোন হয়, কিছু মেয়েরা এমন আছে যাদের স্বভাবটাই এমন, ছেলেদের গায়ে পড়া। এই মেয়েটাও ঠিক সেই রকম। সকলের কথা শুনে আমার চোখ দিয়ে আপনা আপনি পানি পড়তে শুরু করলো। খুব কষ্ট হচ্ছে, আর নীল ভাইয়া চুপচাপ খাচ্ছে আর আমার মুখে জোর করে খাবার দিচ্ছে যেন কিছুই হয়নি। এবার আর চুপ করে বসে থাকতে পারছিলাম না, তাই চলে আসার জন্য উঠতেই নীল ভাইয়া আমার হাত ধরে আবার বসিয়ে দিল আর বলল, চুপচাপ খাবারটা শেষ কর। কথাটা বলেই জোর করে আবারও মুখে খাবার তুলে দিল। তার এমন আচরণে এখানে সকলে খুব অবাক। খাওয়া শেষে হাত মুখ মুছে যারা আপুকে বলল, হ্যাঁ, এবার বল, কি যেন বলছিলি? ও ছোট বাচ্চা কিনা, তাই তো? হ্যাঁ, ও সারা জীবন আমার কাছে ছোট বাচ্চার মতোই থাকবে। আর লোক লজ্জা, তোর মুখে এইসব কথা মানায় না। নিজের শরীরটা তো পুরোই বের করে রেখেছিস, শরীর দেখাতে লজ্জা করে না? আমাকে তো তুই, থাক সেসব কথা বাদ দে। আমার নেহা তোর মতো বাজে মেয়ে না, বুঝতে পেরেছিস? ও তোর মতো নিজের শরীর এত সহজে কাউকে দেখায় না। আপনাকে বলছি, এই মেয়েটা আমার দুনিয়া, যাকে ছাড়া আমার পুরো দুনিয়াটাই অন্ধকার। ও আমার নিঃশ্বাস না, ও আমার প্রশ্বাসও। আর হ্যাঁ, এই মেয়েটার প্রতি আমার আইনগত সম্পূর্ণ অধিকার রয়েছে। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। আর যারা তোকে বলছি, কোনোদিন যদি আমার নেহার নামটাও মুখে নিস, তাহলে তোর পুরো জীবনটা নরক বানিয়ে দেবো। গট ইট? আমার দিকে ঘুরে আমার চোখের পানি মুছে দিয়ে কপালে একটা চুমু দিয়ে বলল, কেউ কিছু বললে চুপ করে থাকতে নেই, প্রতিবাদ করতে শিখতে হয়। মনে রাখিস, অন্যায় যে করে আর অন্যায় যে সয়, দুজনেই সমান অপরাধী। সারাদিন সকলেই কাজে ব্যস্ত ছিল। নীল ভাইয়ারাও সকলে কাজ করেছে আর জিসান ভাইয়ার সাথে মজা করেছে। জিসান ভাইয়া মালিশা আপুর সাথে ফোনে কথা বলছে আর কাজ করছে। জিসান ভাইয়ার হবু বউ হলো মালিশা আপু, আর আমি জিসান ভাইয়ার আম্মুর সাথে টুকটাক কাজ করছি।
আন্টির সাথে আমার আগে থেকেই পরিচয়। আন্টি আমাকে খুব ভালোবাসে, নিজের মেয়ের মতোই আগলে রাখে। এর মাঝে নীল ভাইয়া কাজ করছে আর একটু পর পর এসে আমার কিছু লাগবে কিনা জিজ্ঞাসা করছে। নীল মনে হয় তোকে খুব ভালোবাসে। খুব। আমি যে ওর ছোট বোন, তাই এত ভালোবাসে। পাগলি মেয়ে, কে কেমন ভালোবাসে এটা যদি এখন না বুঝিস তাহলে চলবে বল? মানে? কিছু না, এক সময় তুই নিজেই আমার কথার মানেটা বুঝতে পারবি। জিসান ভাইয়ার রুমে বসে আছি, আমার পাশেই নীল ভাইয়া বসে আছে, তার পাশে তার বন্ধুরা আর জিসান ভাইয়ার কাজিনরাও বসে আছে। তারা সকলে মিলে ঠিক করলো আজ গায়ে হলুদে মেয়েরা কলাপাতা কালারের শাড়ি পরবে আর ছেলেরা কলাপাতা কালারের পাঞ্জাবি পরবে। এটা ঠিক করে যে যার রুমে চলে গেল রেডি হতে, আর আমি নীল ভাইয়া আর জিসান ভাইয়ার রুমে। জিসান, তুই যা ওয়াশরুমে গিয়ে রেডি হয়ে নে, আমি আর নেহা তোর পরে রেডি হচ্ছি। আসলে আমি আর নীল ভাইয়া জিসান ভাইয়ার রুমেই থাকছি। এই রুমটা মনে হচ্ছে আমাদের। আমরা দুজন এই একটা রুমে থাকি। এটা নিয়ে আন্টি বা জিসান ভাইয়া কেউ কিছুই বলে না, সকলেই জানে আমরা আলাদা থাকি। শুধু আন্টি আর জিসান ভাইয়া জানে আমরা একসাথে থাকি। আমি ভেবে পাই না এরা দুজনে কিছু বলছে না কেন। জিসান ভাইয়া রেডি হয়ে রুম থেকে চলে গেল। নীল ভাইয়া আমার হাতে একটা লেহেঙ্গা ধরিয়ে দিয়ে বলল, এটা পরে আয় যা। কিন্তু ভাইয়া, ওরা সকলে তো শাড়ি পরবে, আমি একা কেন লেহেঙ্গা পরবো? আর এটা তুই কখন কিনলি? দেখ নেহা, আমার বেশি কথা বলা পছন্দ না, আর তুই শাড়ি পরে সকলের সামনে যাবি না, ব্যাস। আর একটা কথা শুনতে চাই না, আমি বসে আছি, তুই যা রেডি হয়ে নে। ভাইয়ের কথা শুনে ভুরু কুচকে ওর দিকে তাকিয়ে রইলাম। এইভাবে তাকিয়ে কি দেখিস? হ্যাঁ, যা রেডি হয়ে নে। ওর সাথে আর কথা না বাড়িয়ে ওয়াশরুমে চলে আসলাম। তার মানে কি ওই ছেলেটা নীল ভাইয়া ছিল যে আমাকে রাতে রাতে এসে শাস্তি দিয়ে যায়? সেও তো চায় না আমি শাড়ি পরে কারো সামনে যাই, তার জন্য আমার পেটে খামচি দিয়ে গেছে। তার মানে আমার ভাবনাটাই ঠিক, সেই ছেলেটা আর কেউ না, নীল ভাইয়া নিজেই। নীলবাবু, তুমি ঘুঘু দেখেছ, ঘুঘুর ফাঁদ দেখনি। এবার তোমাকে আমি হাতে নাতে ধরবো। এতদিন কেন আমার সাথে এমন করেছিস তার জবাব তো আমাকে দিতেই হবে। কিরে, তোর হলো? ভাইয়া, তুই একটু আন্টিকে ডেকে দিবি, আমার একটু প্রবলেম হয়েছে। কি সমস্যা আমাকে বল না, আন্টি কাজ করছে। না মানে ভাইয়া, চেন লাগাতে পারছি না। আচ্ছা ঠিক আছে, দরজা খোল, আমি হেল্প করছি। তুই করবি মানে? তোর মাথা ঠিক আছে? এই বেশি কথা না বলে দরজাটা খোলতো, অনেক দেরি হয়ে যাচ্ছে। বাধ্য হয়ে দরজা খুলে দিলাম। এদিকে ঘোর বলেই চেন লাগাতে শুরু করলো। হঠাৎ পিঠের মাঝে একটা ভালোবাসার পরশ দিয়ে খুব তাড়াতাড়ি চেনটা লাগিয়ে ওয়াশরুম থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়ে দরজা লাগিয়ে দিল। আমি পুরো থ হয়ে গেলাম। এটা কি হলো? আচমকেই হাতটা পিঠে চলে গেল। আমার মুখ দিয়ে বের হলো, লুচ্চা কোথাকার। তোর বউ দেখিস তোর থেকেও বেশি লুচ্চা হবে। ড্রেসিং টেবিলের সামনে বসে হালকা মেকআপ করছিলাম, এমন সময় নীল ভাইয়া বেরিয়ে এসে আমাকে সাজতে দেখে বলল, এত সাজের কি আছে? তোকে সাজলেও সে পেতনির মতোই লাগবে, বুঝতে পারলি? তা এত সাজের কিছুই নেই, আর চুলগুলো খুলে রাখ যদি একটু সুন্দর লাগে। আমি ঘুরে ওকে কিছু বলতে যাব, তুই আর কিছুই বলতে পারলাম না। ওর দিকে হাঁ করে তাকিয়ে রইলাম। আমি কাকে দেখছি? কেন কোনো ছেলেরে এত সুন্দর হতে হবে? কলাপাতা কালারের পাঞ্জাবিতে কাউকে এতটা সুন্দর লাগতে পারে? উফ, আমি পাগল হয়ে যাব। এই এভাবে হাঁ করে কি দেখিস? হ্যাঁ, তোকে দেখি। আচ্ছা, তোর এত সুন্দর হওয়ার কি দরকার বলতো? জানিস প্রতিদিন কত মেয়ে তোর উপর ক্রাশ খায়? ও তোর মাথা। আর কিছু বলতে দিলাম না, ওর ঠোঁটের উপর আঙুল দিয়ে বললাম, চুপ, আজ আমি বলবো আর তুই শুনবি, বুঝলি? আচ্ছা বলতো, ছোটবেলা থেকে আমাকে এত ভালোবাসিস কেন? এত আগলে রাখতি কেন? নিজের বউ বানাবি বলে? আচ্ছা, যদি ভালোই বাসিস তাহলে আমার সাথে এমন কেন করিস? আর কেনই বা লুকিয়ে লুকিয়ে ভালোবাসিস? এই তোকে আমি কেন ভালোবাসতে যাব?
ও তাই না, ওকে ওয়েট। আমার ফোনটা নিয়ে সেই অচেনার নাম্বারটাতে ফোন দিলাম, সাথে সাথে খাটের উপরে রাখা ফোনটা বেজে উঠল। ভাইয়া ধরার আগেই আমি ফোনটা নিয়ে বললাম, এবার এটা বল, আমার নামে সিম তুলে আমার সাথে চিট করার কারণ কি? ও আমার থেকে ফোনটা কেড়ে নিয়ে বলল, ওইসব তুই বুঝবি না। কথাগুলো বলেই চলে যাচ্ছিল। আমি পেছন থেকে ওকে জড়িয়ে ধরে বললাম, ছোটবেলা থেকেই আমার সব কিছু নিয়ে যখন তুই বকাবকি করতি, তখন আমার একটুও ভালো লাগতো না। কলেজে কোনো ছেলে আমার সাথে মিশতো না, কারণ তুই তাদের মানা করে দিয়েছিস। তখন খুব রাগ হতো, নিজেকে তোর হাতের পুতুল মনে হতো। কিন্তু আপুর বিয়েতে যখন রিয়ানকে তুই মারলি, আমাকে ওখান থেকে নিয়ে চলে আসলি, আবার ও রিয়ান এর থেকে আমাকে বাঁচিয়ে নিজের বুকে নিয়ে ঘুমালি। প্রতি রাতে আমি ঘুমানোর পরে আমার কপালে গুনে গুনে 10টা চুমু দিতি। তখন বুঝতে পারলাম তুই হয়তো আমাকে ভালোবাসিস, কিন্তু হয়তো দিয়ে তো আর কিছু হয় না। তাই বুঝেও না বোঝার ভান করে চুপ থাকতাম। কিন্তু আজ যখন জারা আপু আমাকে অপমান করলো, তখন তোর কথাগুলো শুনে আমার মনে হলো হয়তো না তুই সত্যি আমাকে ভালোবাসিস। কিন্তু সত্যি বলছি, তোর এই ভালোবাসা নামক অত্যাচারকে আমি খুব ভয় পাই। আমি জানি আমার পেটের দাগটা তুই করেছিস, কিন্তু কেন ভাইয়া? এতগুলো কথা বলার পরে ও শুধু একটা কথাই বলল, নেহা, ভালোবাসিস আমাকে? কিছু সময় চুপ থেকে বললাম, সত্যি বলতে তোর মনটাকে ভালোবাসতে পেরেছি কিনা জানি না, তবে তোর প্রেম পড়ে গেছি। ও আমাকে পিছন থেকে টেনে সামনে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলল, এটা তোর মোহ। যেদিন আমার মনটাকে বুঝতে পারবি, যেদিন আমাকে মন থেকে ভালোবাসবি, কথা দিচ্ছি সেদিন তুই আমার থেকে যা জানতে চাইবি তার উত্তর দেব। না, আজকে না। কথাগুলো বলেই চলে গেল, আর আমি বেকুবের মতো দাঁড়িয়ে রইলাম। আমি কি সত্যি ওকে ভালোবেসে ফেলেছি নাকি? সত্যি শুধু এটা মোহ আমার। এসব ভাবতে ভাবতেই বাইরে চলে আসলাম। বাইরে অনেক মানুষ। আসলে জিসান ভাইয়া একা, তাই তার বাবা মার তার বিয়ের কোনো কমতি রাখছে না। একমাত্র ছেলের বিয়ে বলে কথা। সব পিচিরা দৌড়াদৌড়ি করছে। আসলে বিয়েতে পিচিরাই বেশি মজা করে। পুরো বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। দেখছিলাম কোথা থেকে নীল ভাইয়া এসে মুখে একটা পকোড়া গুজে দিয়ে চলে গেল। এই নেহা, একা একা এখানে কি করছিস? চল ওখানে চল। আচ্ছা জিসান ভাইয়া, তুমি আর তোমার পরিবার আমাকে এত ভালোবাসো কেন? গুড কোশ্চেন, পাগলি মেয়ে। জানিস নেহা, তুই যখন একদম পিছিয়ে ছিলি, তখন আমি আর নীলা সারাদিন তোর পাশে বসে থাকতাম। বেশিরভাগ তোদের বাড়িতেই থাকতাম। আসলে ছোটবেলা থেকেই তোদের সাথে আমাদের একটা ভালো রিলেশন আছে, তাই আম্মু আব্বুও কিছু বলতো না। একটা মজার বিষয় কি জানিস? নীল ছোটবেলাতেই তোকে দেখিয়ে বলতো, জিশান দেখ দেখ, এটা আমার বউ। আর আমি হাসতাম আর বলতাম, হ্যাঁ এটা তোর বউ আর আমার ছোট বোন। সেই থেকে তোকে নিজের বোনের মতো ভালোবাসতাম। জানি না তুই নিজের ভাইয়া ভাবিস কিনা, তবে আমাদের পরিবার এর সকলেই তোকে আমার বাড়ির ছোট মেয়ে মনে করে। তোকে আমার বাড়িতে আনতে চাইলে নীল আনতে দিত না, তাই এই বাড়িতে খুব একটা আশা হয়নি তোর। জিসান ভাইয়ার কথার মাঝেই ভাইয়া বলে জড়িয়ে ধরলাম। আমার একটা ভাইয়ার খুব দরকার ছিল। আজ থেকে তুমি আমার বড় ভাইয়া, আর ওই সাইকোটা আমার কেউ না। সবসময় শুধু বকাবকি করে। হঠাৎ কোথা থেকে যেন নীল ভাইয়া এসে মাথায় টোকা দিয়ে বলল, আমি সাইকো, তাই না? আর তুই কি বললি জিসানকে? কাল রাতে ছাদে কি করছিস বলবো? নীল ভাইয়া কিছু বলার আগেই ওর মুখ চেপে ধরে বললাম, বলিস না ভাইয়া প্লিজ। আমার হাত সরিয়ে ও বলল, ঠিক আছে বলবো না, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আজ তো তুই আমার শালা মানে নিজের ভাইয়াকে পেয়ে গেলি। তো 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 আজ থেকে আমাকে আর ভাইয়া ভাইয়া বলা চলবে না। যতবার আমার সাথে কথা বলিস, প্রতিটা কথার সাথে ভাইয়া লাগিয়ে দিস। আজব তো, ভাইয়া বলবো না তো কি বলবো? তুই বল। কেন, আমার এত সুন্দর নামটা কি তোর পছন্দ হয় না? নাম ধরে ডাকবি। আমি কিছু বলতে যাব তার আগেই জিসান ভাইয়ার ফোন বেজে উঠল। মানে হলো মাইশা আপু ভিডিও কল দিয়েছে। কি রে শালা, তোর বউ তো দেখি তোকে দেখার জন্য পাগল হয়ে গেছে।
আমার পোড়া কপাল, আমার বউটা যদি একটু এমন হতো। এই ভাইয়া, তোর আবার বউ আসলো কোথা থেকে? আমাদের না জানিয়ে বিয়ে করে ফেলেছিস নাকি? এই তোরা ঝগড়া কর, আমি কথা বলি। তোরা দুটোই আসলে সাইকো, বুঝলি? গায়ে হলুদ শুরু হয়ে গেছে, এর মাঝেই আন্টি আর আঙ্কেল আগে দিয়ে দিল, তারপরে একে একে সবাই দিয়ে দিল। জিসান ভাইয়াকে তো তার সকল বন্ধুরা মিলে হলুদে গোসল করিয়ে ছেড়েছে। আমি এক কোণে বসে আছি। নীল ভাই আমাকে স্টেজে নিয়ে গিয়ে বলল জিসানকে হলুদ মাখাতে। আমিও হাসি মুখে জিসান ভাইয়ার পুরো মুখে হলুদ মাখিয়ে দিলাম। বোন হয়ে ভাইয়ের সাথে এমন করতে পারলি নেহা? আমি হাসতে হাসতে বললাম, ভাইয়ার সাথে করব না তো কার সাথে করব? স্টেজ থেকে নামতে যেতেই নীল ভাইয়া হাত টেনে আমার গালে হলুদ মাখিয়ে দিয়ে বলল, হ্যাঁ, এইবার একদম ঠিক আছে, একদম আমার হলুদ পরীর মতো লাগছে। লজ্জায় ওখান থেকে দৌড়ে চলে আসলাম। কোথা থেকে যারা আপু এসে আমাকে বলতে শুরু করলো, এই মেয়ে, তুমি নীলকে কি তাবিজে বশীকরণ করেছো বলো তো, যে ও তুমি ছাড়া আর কোনো মেয়ের দিকেই তাকায় না? এই কদিনে এটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছি যারা আপু নীল ভাইয়াকে ভালোবাসে, তাই ওকে একটু জ্বালানোর জন্য বললাম, এটা ভালোবাসার তাবিজ গো আপু, তুমি বুঝবে না। এই তাবিজের কথা মনে হলেই আমার আর নীলের একটা গান মনে আসে, জানো তো আপু? কি গান? নীল ভাইয়া জ্বালাইয়া গেল মনের আগুন নিভাইয়া গেল না। তোমার যদি বিশ্বাস না হয় নীলকে গিয়ে বলো, যাও। যারা আপু আমাকে আর একটা কথা না বলে নীল ভাইয়ার কাছে চলে গেল। নীল, তোমার সাথে আমার একটা কথা আছে। বলো, কি কথা? আচ্ছা নীল, তোমার তাবিজের কথা মনে হলে কিসের কথা মনে পড়ে? তখনই নীল ভাইয়ার ফোনে টুক করে একটা এসএমএস আসলো। এসএমএসটা আমি দিয়েছি, লিখে দিয়েছি, নিহা জ্বালাইয়া গেল মনের আগুন নিভাইয়া দিয়া গেল না। আর ভাইয়া তাই করলো, যারাকে এই কথাটাই বলল। আর আমি জারাপুর পাশে গিয়ে জোরে জোরে হাসতে লাগলাম। আমাকে হাসতে দেখে জারাপু রেগে চলে গেল, কিন্তু আমার হাসি থামছে না। নেহা, কাহিনী কি বলতো? ও তুই বুঝবি না, তোর বোঝার বয়স হয়নি বলেই ওখান থেকে চলে আসলাম। এটা ও কি বলে গেল? আমার বোঝার বয়স হয়নি তো ওকে তো আমি পরে দেখে নেব। সকলে মিলে ঠিক করা হলো আমরা মাইশাপুকে হলুদ দিতে যাব, আর আমাদের সাথে জিসান ভাইয়াও যাবে। যে ভাবা সেই কাজ, সকলে একসাথে বেরিয়ে পড়লাম। ওখানে গিয়ে তো জিসান ভাইয়াকে সকলে মিলে মুরগি বানানো শুরু করে দিয়েছে। মাইশাপুর বাবা বলল, জিসান, তুমি এখানে? জিসান ভাইয়া কিছু বলার আগেই নীল ভাইয়া বলল, আসলে আঙ্কেল, মাইশাকে গায়ে হলুদের সাথে কেমন দেখতে লাগে সেটাই দেখতে এসেছে। নীল ভাইয়া কথাটা বলার পর সকলে মিলে হাসতে শুরু করে দিলাম। মাইশা আপুকে সকলে মিলে হলুদ রানী বানিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। গেটের ভিতরে দিয়ে বাড়ির ভেতরে যাচ্ছিলাম। আমার এক পাশে দাঁড়িয়ে আছে নীল ভাইয়া আর এক পাশে যারা আপু। হঠাৎ ব্যথায় চিৎকার দিয়ে উঠলাম। আমার চিৎকারে নীল ভাইয়া আমার হাত ধরে বলল, কি হয়েছে? আমি ইশারায় আমার পা দেখালাম। পায়ের ভিতরে একটা পিন ঢুকে পড়েছে। ব্যথা সহ্য করতে না পেরে কান্না করে দিলাম। নীল ভাইয়া সকলের মাঝে আমাকে কোলে তুলে নিয়ে বাড়ির ভেতরে চলে আসলো। বাড়ি ভর্তি মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে। নীল ভাই আমাকে সোফাতে বসিয়ে দিয়ে আস্তে করে পায়ের থেকে পিনটা বের করে ড্রেসিং করে দিল। পায়ে ব্যথা করছে খুব, চুপচাপ বসে আছি। নীল ভাইয়া আমার পাশে বসে আছে মাথা নিচু করে। হঠাৎ জিসান ভাইয়াকে বলে উঠল, জিসান, গেটে পিন কোথা থেকে আসলো? ওখানে তো পিন থাকার কথা না। জিসান ভাইয়া কিছু বলার আগেই যারা আপু বলে উঠল, আজব তো, এটা নিয়ে এত কথা বলার কি আছে? ডেকোরেশনের কাজ চলছে চারিদিকে, হয়তো তখনই পিন পড়ে গেছে। যারা, কথাটা আমি তোকে বলিনি, তুই হঠাৎ উত্তর দিতে এলি কেন? নীল ভাইয়া যারা আপুর দিকে কিছু সময় তাকিয়ে থেকে জিসান ভাইয়াকে বলল, জিসান, গেটে সিসি ক্যামেরা আছে তো? আছে। চল দেখবো আমি। নীল ভাইয়া কথাগুলো বলার সাথে সাথেই যারা আপু আবার বলল, এটা বেশি হচ্ছে না নীল? কে শুনে কার কথা? আমার পাশে আন্টিকে বসিয়ে রেখে জিসান ভাইয়া আর যারা আপু হাত ধরে নিয়ে গেল। তাদের সাথে নীল ভাইয়ার সব বন্ধুরাও গেল। একটু পরে সকলেই আবার আসলো। নীল ভাইয়া আমার পাশে বসে আমার হাত
নিজের হাতের মাঝে নিয়ে বলল। যারা এই বাড়িতে থাকলে আমি আর 1 মিনিটও থাকবো না। নীল ভাইয়ার কথায় বুঝতে পারলাম কাজটা যারা আপুই করেছে। কিন্তু নীল, তখনই যারা আপু চিৎকার করে বলতে শুরু করলো। আমি যা করেছি বেশ করেছি। সেই কলেজ লাইফ থেকে তোমার পিছনে পড়ে আছি, কখনো আমার দিকে তাকিয়েও দেখোনি। আর ওই মেয়েটার মাঝে কি এমন আছে যা আমার মাঝে নেই বলো নীল? ওর থেকে 1000 গুণ বেশি সুন্দর আমি। হ্যাঁ হ্যাঁ, আমি নিজেকে রানী ভিক্টোরিয়া মনে করি, তবে ওই মেয়ের মতো নিজেকে মনে করি না, আর না কোনোদিন করতে চাই। ও তো একটা চরিত্রহীনা মেয়ে, যে কিনা নিজের শরীর দেখিয়ে নিজের চাচাতো ভাইকে বশ করেছে। লজ্জা করা দরকার একটা অবিবাহিত ছেলের সাথে এক ঘরে ঘুমাতে। আপুর এই একটা কথাই পুরো বাড়ির মানুষ থমকে গেল। তখনই যারা আপু একটা ভিডিও বের করে সকলকে দেখালো আর বলল, দেখো ও কেমন মেয়ে, বিয়ের আগে অন্য কারোর সাথে রাত কাটাচ্ছে। তোর সাহস হয় কিভাবে নেহাকে এত বাজে কথা বলার? তখন পাশে থেকে একটা বয়স্ক লোক বলল, মেয়েটা তো ঠিকই বলেছে, লজ্জা তো তোমাদের পাওয়া উচিত। আর কিছু বলতে না দিয়ে নীল ভাইয়া বলল, অনেক বলে ফেলেছেন, আর একটা কথা বললে খুব খারাপ হয়ে যাবে, বলে দিলাম। আর হ্যাঁ, সকলে আমার কথা কান খুলে শুনে রাখো, নেহা আমার বিয়ে করা বউ। আমার বউয়ের সাথে আমি কোথায় কিভাবে থাকবো এটা একান্তই আমার ব্যক্তিগত বিষয়। ভাইয়া কথাগুলো বলেই জিসান ভাইয়াকে কিছু একটা ইশারা করে আমাকে কোলে তুলে নিয়ে জিসান ভাইয়ার রুমে চলে আসলো। ওর কথায় ওখানকার সকলের সাথে আমি নিজেও খুব অবাক হলাম। আমাদের আবার কবে বিয়ে হলো যে আমি নিজেই জানি না। ঘরে বসে আছি, আমার পাশে বসে পায়ে মলম দিয়ে দিচ্ছে নীল ভাইয়া। আমি হঠাৎ করে জিজ্ঞাসা করলাম, নিজেকে বাঁচানোর জন্য এত বড় একটা মিথ্যা কথা বলতে পারলি তুই ভাইয়া? আর যারা আপু তো ভুল কিছু বলেনি, সত্যি তো বলেছে। একটা অবিবাহিত মেয়ে হয়ে তোর সাথে রাত কাটাচ্ছি, কথাটা বলতে যতটা না দেরি হয়েছে, আমাকে থাপ্পড় মারতেও নীল ভাইয়ের অত সময় লাগেনি। আর কোনোদিন যদি এইসব বাজে কথা বলিস তো জিভ টেনে ছিঁড়ে ফেলবো, বলে দিলাম। ভাইয়া কথাগুলো বলেই আমাকে বুকের সাথে জড়িয়ে নিয়ে বলল, আমি কোনো মিথ্যে কথা বলিনি। তখনই জিসান ভাইয়া রুমে ঢুকে পড়ে আর চোখে হাত দিয়ে বলে, সরি, ভুল সময় চলে আসলাম, আপনাদের রোমান্সটা নষ্ট করে দিলাম। শালা অভিনয় কম কর। আর ওদিকে কি অবস্থা? আর বলিস না, তোরা নেহার বিয়ের রেজিস্ট্রির পেপার দেখে তো এক একজনের চোখ আম গাছে উঠে গেছে। আমাদের বিয়ের রেজিস্ট্রি পেপার মানে? তখনই জিসান ভাইয়া আমার হাতে একটা কাগজ দিয়ে বলল, এটা পড়ো, সব বুঝতে পারবে। সত্যি এটা আমাদের বিয়ের পেপার? তারপরে জিসান ভাইয়া আমাকে সব বলে, কিভাবে নীল ভাইয়া আমাকে বিয়ে করেছে। আর এটা আমাদের পরিবারও জানে, শুধু আমি জানি না। রাগে দুঃখে আবার কান্না করতে শুরু করে দিলাম। জিসান ভাইয়া আমার একটা কাজ করে দিবে? কি কাজ বল? আর এভাবে কান্না করিস না আমার লক্ষ্মী বোন, প্লিজ। আমাকে একটা হোস্টেলের ব্যবস্থা করে দিতে পারবে? আমি এখন থেকে হোস্টেলে থাকবো। আমার কথা শুনে নীল ভাইয়া আমার দিকে তাকিয়ে আছে, যেন তার চোখের পলক আর পড়ছে না। একবার জিসান ভাইয়ার দিকে তাকিয়ে কি যেন ইশারা করলো। জিসান ভাইয়া দরজা লক করে চলে গেল। আমি আর এখানে থাকবো না বলে কাটা পা নিয়ে নিচে নামতেই নীল ভাইয়া আমার হাত ধরে টেনে নিজের কোলে বসিয়ে দিয়ে বাঁধা চুলগুলো খুলে দিয়ে আমাকে জড়িয়ে ধরে চুলের মধ্যে মুখ ডুবিয়ে নেশার ধারা কণ্ঠে বলল, আমাকে ছেড়ে কখনো যাস না নেহা, প্লিজ। মরে যাবো তো তোকে ছাড়া। আমি জানি না কেন যেন তোকে ছাড়া আমার নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। তোকে না দেখলে পাগল পাগল লাগে। কখনো যাস না, প্লিজ। আমি বুঝতে পারছিলাম নীল ভাইয়া কান্না করছে আর কথাগুলো বলছে। আমি তার দিকে ঘুরে তার গলাটা জড়িয়ে ধরে বললাম, যাবো না, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? তুই আমাকে চিট করে বিয়ে করেছিস। কেন করেছিস আমি জানি না, আর জানতেও চাই না। তবে আমার রাগ কমবে একটা কাজ করলে। কি কাজ তুই বল, আমি তোর জন্য সব কাজ করতে পারবো। আমি তার চোখের পানিগুলো মুছে দিয়ে বললাম, তুই যদি আমার কথায় রাজি হোস তাহলে আমি তোর কাছেই থাকব। আমার শর্ত হলো জেসান ভাইয়াদের বিয়ের পরে তার সাথে আমাকে আবার বিয়ে করতে হবে সকলের সামনে, যেন আমাকে আর কেউ বাজে মেয়ে বলতে না পারে। বিয়ে শেষ করে আমরা দুজনে বাড়িতে চলে যাব এবং বাড়িতে গিয়ে গুনে গুনে 1 বছর
তোকে আমার থেকে দূরে থাকতে হবে, মানে আমার হাতটাও ধরতে পারবি না, এইভাবে থাকতে হবে। কথাটা বলে আমি তার দিকে হাসি মুখে তাকালাম, আর সে আমার দিকে অসহায়ভাবে তাকিয়ে আচমকা আমাকে জড়িয়ে ধরে বলল, হ্যাঁ, এমন করিস না প্লিজ। দেখ, তুই আর যাই বলবি আমি সব করব, তোর সব কথা রাখবো, কিন্তু তোর থেকে 1 সেকেন্ডও দূরে থাকতে পারবো না। এটা বলিস না, আমি সত্যি বলছি মরে যাব। ও তার মানে তুই আমার শর্তে রাজি না, তাই তো? ওকে, আমি আব্বুকে বলে এমন জায়গাতে চলে যাব তুই কোনো দিনও আমাকে খুঁজে বের করতে পারবি না। ডিয়ার চিটিং হাজবেন্ড। ভাইয়া একটু ভেবে বলল, ঠিক আছে, আমি রাজি, কিন্তু আমি তোর সাথে থাকবো। এটা তুই 1000 বারণ করলেও আমি শুনবো না। কাল আমাদের আবারও বিয়ে হবে, এবং কাল থেকে তুই আমার রুমে আমার সাথেই থাকবি। তবে হ্যাঁ, তোকে কথা দিচ্ছি, তোর অনুমতি ছাড়া তোকে জড়িয়ে ধরে ঘুমানোর বাইরে আর কিছুই করবো না। আমি কিছু বলতে যাব তখনই জিচান ভাইয়া দরজার বাইরে থেকে বলল, আসতে পারি? আয়। এই নে তোদের খাবার। নেহার তো পায়ের ব্যথা, বাইরে গিয়ে খেতে আসতে পারবে না, তাই তোদের দুজনের খাবার দিয়ে গেলাম। খেয়ে ঘুমিয়ে পড়, রোমান্সটা না হয় পরেই করিস। তখনই আমি নীল ভাইয়াকে বললাম, আচ্ছা ভাইয়া, তোরা এক একটা এত ভিলেন কেন বলতো? নীল ভাইয়া কিছু বলার আগেই জিসান ভাইয়া বলল, আচ্ছা নীল, নেহার যদি বাচ্চা হয় তাহলে তুই ওর কি হবি বলতো? চল আমি বলি, তুই হবি নেহার বাচ্চার মা, কারণ নেহা তোকে 1000 বার ভাইয়া বলে প্রমাণ করে দেয়, তুই তার বাচ্চার মামা হবি। জিসান ভাইয়ের কথায় নীল ভাইয়া আমার দিকে রক্তিম চোখ নিয়ে তাকালো। সেই সুযোগে জিসান ভাইয়া আগুনে ঘি ঢেলে চলে গেল। বিপদে পড়লাম আমি আস্তে করে বললাম, আমার না খুব ক্ষুধা লাগছে। ও আর কিছু বলল না, খাবারের প্লেটটা হাতে নিয়ে আমাকে খাইয়ে দিল আর নিজেও খেয়ে নিল। তারপরে পায়ে মলম লাগিয়ে দিয়ে কাটা জায়গাটা একটা চুমু দিল। আমি সাথে সাথে পা সরিয়ে নিয়ে বললাম, কি করছিস? মাথা ঠিক আছে তোর? তুই পায়ে চুমু দিচ্ছিস কেন? তো কোথায় চুমু দেবো তুই বলে দে। অসভ্য বলেই উল্টো দিক হয়ে শুয়ে পড়লাম। একটু পরে দেখি ও আমার কাছে শুয়ে পড়ল। এই, তুই এখানে কি করছিস? যা এই রুম থেকে অন্য রুমে ঘুমা, আর নয়তো নিচে ঘুমা। আমার কথায় ও একটু চুপ থেকে আমাকে জড়িয়ে ধরে পুরো নিজের উপর নিয়ে নিল। তারপরে কানের কাছে এসে বলল, খুব সাহস বেড়ে গেছে তাই না? পাখা গজিয়েছে, পাখা কাটতে কিন্তু আমার একটুও সময় লাগবে না। আজ লাস্ট বার বলে দিলাম, নিজের কাছ থেকে আমাকে সরানোর কথা চিন্তাও করবি না। যদি করিস তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, বলে দিলাম আমি। আমার ঘাড়ে খুব জোরে একটা কামড় দিল। আমি ব্যথায় চিৎকার করে উঠলাম। সাথে সাথে ওর ঠোঁট জোড়া দিয়ে আমার ঠোঁটটা দখল করে নিল। একটু পরে ছেড়ে দিয়ে বলল, এইভাবে চিৎকার করিস না, বাইরের মানুষ অন্য কিছু মনে করবে। আমি লজ্জায় ওর বুকে মুখ লুকালাম। ও খুব শক্ত করে আমাকে জড়িয়ে ধরে বলল, আজ থেকে যতবার ভাইয়া ডাকবি ততবার তোর এই ঘাড়ের দাগটা মানুষ দেখবে, মনে রাখিস। তুই এত শয়তান কেন বলতো? একটু ভালো হতে পারিস না? আমার কপালে একটা ডিপলি কিস করে বলল, না পারি না, আমি সারা জীবন এমনই থাকবো, আর আমাকে সারা জীবন তো আদর করতে হবে, বুঝলি? কথা বলতে বলতে ঘুমিয়ে গেলাম। রাতে ও জোর করে আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। আমিও আর কিছুই বললাম না। সকালে ঘুম থেকে উঠে দেখি ও এখনো ঘুমিয়ে আছে। দেখে মনে হচ্ছে এই মনের মধ্যে কোনো প্যাচ নাই। গালের ছোট ছোট দাড়িগুলো খুব সুন্দর লাগছে। আনমনেই ওর গালে হাত দিয়ে চলে গেল। পাগলটা এত ভালোবাসে, কিন্তু এতদিন মুখে বলেনি। ওর কপালে একটা চুমু দিয়ে ফ্রেশ হতে চলে গেলাম। এসে দেখি ও খাটে বসে আছে। কি রে ভাইয়া, এভাবে বসে আছিস কেন? আমার কথার উত্তর না দিয়ে আমার হাতে একটা শপিং ব্যাগ দিয়ে বলল, আজ বিয়েতে এটা পড়বি, ঠিক আছে? ভাইয়া কথাগুলো বলেই ওয়াশরুমে চলে গেল। ব্যাগে একটা সাদা গাউন ছিল, সোনালি সুতোর কাজ করা। খুব সুন্দর লাগছিল গাউনটা। ভাইয়ার চয়ে যাচ্ছে, নইলে কি আর আমার মতো সুন্দর মেয়ের প্রেমে পড়ে? কথাগুলো একটু জোরেই বলছিলাম। পিছন থেকে ভাইয়া বলল, তাই নাকি? পাগল হয়েছিস নাকি তুই? তোকে কে বলেছে তুই সুন্দর? পাগল হতে যাব কেন? আমি যদি সুন্দর না হতাম
তুই কি আমার প্রেমে পড়তি? তোর মাথায় গোবর ছাড়া কিছুই নেই, বুঝলি না? হ্যাঁ, তুই তো জানিসই ছোট থেকে আমি কোনো সুন্দর মেয়ের সাথে কথা বলি না। আসলে সুন্দর মেয়েতে আমার অ্যালার্জি আছে, তাই তো তোর মতো পেতনিকে বিয়ে করেছি। ওই তুই কি বললি? আর কিছু বলতে পারলাম না। ওর নিজের ঠোঁট দিয়ে আমার ঠোঁট দুটো দখল করে নিল। একটু পরে ছেড়ে দিয়ে বলল, মুখ থেকে একটা করে শব্দ বের করবি তো সাথে একটা করে কিস ফ্রি পাবি, বলে দিলাম কিন্তু। ভালো চাস তো যা, জামাটা পরে এসে তোর একমাত্র বরকে দেখা। বিয়ে বাড়ি বলে কথা, সকলেই কাজে ব্যস্ত। আর নীল ভাইয়ারা কাজের সাথে সাথে জিসান ভাইয়ের সাথে ফাজলামো করছে। দুপুরের দিকে মা, কাকিমা, কাকু চলে আসলো। আব্বু আসেনি, কাজে আটকে পড়েছে। মা, কাকিমা আমার সাথে কথা বলতে আসতেই আমি সেখান থেকে চলে গেলাম। কোনো কথা বলবো না তাদের সাথে, তারা সকলেই আমার সাথে চিট করেছে। 2টার দিকে বরযাত্রী হিসেবে আমরা সকলেই বেরিয়ে পড়লাম। বেশিরভাগ সকলেই গাড়ি করে যাচ্ছে, আর কেউ কেউ বাইকে। আমি নীল ভাইয়ার বাইকে যাচ্ছি। মাঝপথে নীল ভাইয়া হঠাৎ বাইক থামালো। কিরে ভাইয়া, ওরা তো চলে যাচ্ছে। আমার আর কিছু বলতে না দিয়েই পিছন দিকে ঘুরে আমার 2 গালে হাত রেখে আমার কপালে একটা চুমু দিয়ে আবার ঠিক হয়ে বসে বাইক চালাতে শুরু করলো। আর আমি পুরো মেরে গেলাম। এটা কি হলো? এই হারামিটার কি সত্যি কোনো লাজ লজ্জা কিছুই নেই? এইসব ভাবতে ভাবতেই বিয়ে বাড়িতে চলে এলাম। আর বিয়ে বাড়ি মানেই গেট ধরা, প্লেট সাজানো, জুতো চুরি করা, এগুলো তো হবেই। আর জিসান ভাইয়াকে পুরো ফকির বানিয়ে ছাড়বে এই বাড়ির মেয়েগুলো। বাড়ির ভেতরে গিয়ে মাইশা আপুকে জড়িয়ে ধরলাম, তার সাথে একটু কথা বলে চলে আসলাম। খুব সুন্দর করে সাজানো হয়েছে বাড়িটা। আমারও তো কত ইচ্ছে ছিল এইভাবে কনে সেজে বসে থাকবো, আর আমার বরমশাই এসে আমাকে বিয়ে করে নিয়ে চলে যাবে। এই নীলের বাচ্চা আমার সব ইচ্ছেই পানি ঢেলে দিয়েছে। ভাবতে ভাবতে খাবার টেবিলে গিয়ে বসলাম খাবো বলে। তখনই আমার পুরো পরিবার এসে আমার সাথে বসে পড়লো। আর নীল ভাইয়া ওর বন্ধুদের ছেড়ে আমার কাছে এসে বসলো। কি রে নেহা, তুই মা কাকিমার সাথে কথা বলছিস না কেন? ও সরি, আসলে খেয়াল ছিল না। আসসালামু আলাইকুম শাশুড়ি মা। আসসালামু আলাইকুম আন্টি। নীল, আমাদের মেয়েটা পাগল হয়ে গেছে নাকি? না মা, আসলে আমি যে ওকে বিয়ে করছি এটাও জেনে গেছে, তাই এমন করছে। ও এটাও জানে তোমরা সব কিছুই জানো। ওকে কিছু বলনি, তাই হয়তো অভিমান করেছে। চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। আমি চেয়ারে চুপচাপ বসে আছি। হুট করে সকলের চোখের আড়ালে নীল ভাইয়া এক হাত দিয়ে আমার কোমর জড়িয়ে ধরে রইল। আমি চোখ বাঁকিয়ে তার দিকে তাকাতেই সে বলল, চুপচাপ খা, বেশি কথা বলবি না। বললেই সকলের মাঝে কিস করে দেবো কিন্তু। তোর কি লজ্জা শরম নেই? দেখ নেহা, লজ্জা নারীদের জন্য, ছেলেদের জন্য না। পুরো খাওয়ার সময়টা ও আমার কোমরটা জড়িয়ে ধরেছিল। বিরক্ত লাগছিল। খাবার শেষে কোথা থেকে কয়েকটা মেয়ে এসে আমাকে জোর করে নিয়ে গেল। আমি বারবার বলছিলাম, তোমরা কারা? ওরা আমার কোনো কথার উত্তর দিচ্ছে না। নীল ভাইয়ের দিকে তাকিয়ে দেখি ও মুসকে মুসকে হাসছে। মেয়েগুলো আমাকে একটা রুমে নিয়ে গিয়ে জোর করে একটা নীল রঙের বেনারসি পরিয়ে দিল, হালকা মেকআপ করিয়ে দিল। কিছু বলতে গেলেই একটু পরে বুঝতে পারবো। একটু পরে মেয়েগুলো আমাকে নিয়ে গিয়ে মাইশা আপুর পাশে বসিয়ে দিল। আমি মাইশা আপুকে বললাম, আচ্ছা আপু, এখানে কি হচ্ছে একটু বলবে আমাকে? তখন মাইশা আপু আমাকে সামনের দিকে তাকাতে বলল। সামনের দিকে তাকিয়ে তো আমি পুরাই ক্রাশ খাইলাম। নীল রঙের পাঞ্জাবিতে এদের দুজনকে এত সুন্দর লাগছে কেন? দুজন একই রকম সেজেছে। আমি মাইশা আপুকে একবার দেখে নিজের দিকে তাকালাম। হ্যাঁ, আমাদের সাজও একই রকম। বুঝতে পারলাম এটা প্ল্যান করে করা হয়েছে। তখনই নীল ভাইয়া আমার পাশে এসে আমাকে বলল, তোমাকে আজ কোনের সাথে খুব সুন্দর লাগছে। ওর মুখে তুমি ডাকটা শুনে আমার পুরো শরীরে একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল। এই প্রথম ও আমাকে তুমি বলে ডাকলো। একটু পরে কাজী সাহেব এসে বিয়ে পড়ানো শুরু করে দিল।
আগে জিসান ভাইয়া আর মাইশাপুর বিয়ে পড়ানো হলো, তারপরে আমার আর নীল ভাইয়ার বিয়ে পড়ানো। শেষে নীল ভাইয়া আমার কানে কানে বলল, নাও তোমার ইচ্ছেটা পূরণ করে দিলাম, আর আজ বাড়িতে গিয়ে ফুলসজ্জাটাও করে নেব, কি বলো? আমার ইচ্ছে করছে মাটির নিচে ঢুকে যাই। এই মানুষটা যে একেবারে অসভ্য এটা বুঝতে আর কোনো কিছুরই প্রয়োজন নেই। রাতের কথাটা নীল ভাইয়া এত সিরিয়াসলি নিয়েছে একটুও বুঝতে পারিনি। একটু পরে আমি নীল ভাইয়া আর আমাদের পরিবারের সকলের থেকে বিদায় নিয়ে চলে আসলাম আমাদের বাড়িতে। বাড়িতে এসে দেখি নীল ভাইয়ের বন্ধু শাহিন, রিমি আর রোহান আমাদের বাড়িতে। বুঝতে পারলাম না ওরা তো বিয়ে বাড়িতে ছিল, এখানে আসলো কখন? আমাদের দেখেই ওরা তিনজনে মুচকি হাসতে লাগলো। তারপরে আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেল আর আমরা বাড়ির ভেতরে গেলাম। আমি আমার রুমে যাচ্ছিলাম, তখন নীল আমার হাত ধরে ওর রুমে নিয়ে গেল। ওর রুমে গিয়ে আমার চোখ দুটো ছানা বড়া হয়ে গেল। তখন ও আমার কানের কাছে এসে নেশা ভরা কণ্ঠে বলল, আমার স্বপ্নের রাজকুমারী হবে নেহা, হবে আমার ছোট্ট ছোট্ট ছেলে মেয়ের মা। নেবে কি তোমার এই সাইকো ভিলেনের দায়িত্ব? রাখবে কি নিজের বুকে আগলে? ভালোবাসতে চাই, খুব ভালোবাসতে চাই। দেবে কি আমাকে ভালোবাসার অধিকারটুকু? প্লিজ আর দূরে সরিয়ে রেখো না, এবার আর পারবো না সহ্য করতে। নেহাকে কথাগুলো বলেই পিছন থেকে জড়িয়ে ধরলাম। আমিও পিছন দিকে ঘুরে নীল ভাইয়াকে জড়িয়ে ধরলাম। এতে যেন ও ওর প্রশ্নের উত্তর পেয়ে গেল। আমাকে কোলে তুলে নিয়ে খাটে বসিয়ে দিয়ে আমার কপালে একটা চুমু দিল। তারপরে দুজনে হারিয়ে গেলাম অজানা এক সুখের সাগরে। এই বাঁধন খুলে যেন আমি আর কোনো দিন বের হতে পারবো না, আর বের হতেও চাই না। ওদিকে জিসান ভাইয়া দরজার সামনে দাঁড়িয়ে আছে। ওর বন্ধুরা আর কাজিনরা সকলে মিলে বলছে 10,000 টাকা না দিলে ফুলসজ্জার ঘরে ঢুকতে দেবে না। জিসান খুবই চিন্তায় পড়ে গেল। এখন কি করব? এমনি এমনি তো এদের আমি 10,000 টাকা দেব না। হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যাচ্ছিলাম, তখনই শাওন আমাকে ধরে বলল, এই জিসান, তোর আবার কি হলো? আমি কিছুই বললাম না। ওরা সকলে মিলে তাড়াতাড়ি দরজা খুলে আমাকে খাটে শুয়ে দিল। আমাকে এইরকম দেখে মাইশা তো প্রায় কেঁদেই দেবে এমন অবস্থা। তখনই লাফ দিয়ে উঠে মাইশাকে জড়িয়ে ধরে বললাম, আরে পাগল, আমার কিছুই হয়নি। ওই দেখো, ওই হারামিগুলো আমাকে ভিতরে আসতে দিচ্ছিল না, তাই একটু বুদ্ধি খাটিয়ে টাকা বাঁচিয়ে তোমার কাছে চলে আসলাম। কথাটা বলার সাথে সাথে সবগুলো আমার উপর রেগে গেল। শালা হারামি, 10,000 টাকায় তোর কাছে এত বড় হয়ে গেল যে আমাদের সাথে এত বড় অভিনয় করলি? দেখ, আমি তোদের টাকা দেব একটা শর্তে। যদি শর্তটা পূরণ করতে পারিস তাহলে যা, কথা দিলাম। 10,000 টাকা না দিতে পারলেও 5,000 টাকা দেব। তুই শালা এত কিপটিমি করিস কেন? আচ্ছা বল, কি শর্ত? শর্ত হলো, আজ থেকে তোরা পুরো 10 দিন তোদের জিএফ আর বিএফের সাথে কোনো রকম যোগাযোগ করতে পারবি না। আর হ্যাঁ, মিথ্যা বলে লাভ নাই। আমি জানি এখানে সকলের একটা করে পার্টনার আছে। তোরা যদি আমার শর্ত পূরণ করতে পারিস তাহলেই টাকা পাবি, নইলে পাবি না। কথাগুলো বলেই খাটে লম্বা হয়ে শুয়ে পড়লাম। আর যে যার মতো আমাকে গালি দিয়ে চলে গেল, কারণ কেউ তাদের পার্টনারের সাথে কথা না বলে থাকতে পারবে না। মাইশা এখনো রাগ করে থাকবে? আমি তো এমনই মজা করে মাথা ঘুরাই অভিনয় করেছি। আচ্ছা, এই দেখো কান ধরলাম। আর কখনো এমন করো না প্লিজ। তারপরে আমরাও হারিয়ে গেলাম আমাদের সুখের সাগরে। রাত প্রায় 3:10। ব্যালকনিতে দাঁড়িয়ে রাতের পরিবেশটা দেখছে আর ভাবছি, কখনো ভাবিনি আমি নীল ভাইয়াকে এতটা ভালোবেসে ফেলবো আর এত সহজে ওকে নিজের করে পাবো। রাতের এই শান্ত শহরটার মতো আজ নিজের মনটাকেও শান্ত লাগছে। আজ মনে হচ্ছে না চাইতেও ওপরওয়ালা আমাকে সব কিছু দিয়েছে। আজ মন চাইছে রাতের জোনাকি পোকার মতো আমিও পুরো শহরটা ঘুরে আসি, আমার সুখটার খবর আকাশে বাতাসে জানিয়ে দিয়ে আসি, আর বলে আসি ভালোবাসি আমি নীলকে, খুব ভালোবাসি। হঠাৎ পিছন থেকে কেউ জড়িয়ে ধরে চুলের মাঝে মুখ ডুবিয়ে গান গাইতে শুরু করলো। প্রাণ দিতে চাই
মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে। স্বপ্ন সাজাই, নিজেকে হারাই, আর দুটি নয়নে রোজ নিতে চাই তোমাকে, ও তোমাকে। গান শেষ করেই আমার চুলগুলো ঘাড় থেকে সরিয়ে ঘাড়ে একটা চুমু দিয়ে বলল, এই ড্রেস পরে কি আমাকে মারতে চাও নেহা? আসলে অজানা সুখের সাগর থেকে বের হওয়ার পর নেহা আমার শার্ট পরেই বাইরে চলে এসেছে। তোমাকে না শুধু শার্টে খুব হট লাগছে। ভাইয়া কথাটা বলতেই আমি পিছন দিকে ঘুরে ওর চোখে হাত দিয়ে বললাম, একটা মেয়েকে এইভাবে দেখতে লজ্জা করে না? ছি, কি বেহায়া। চোখ থেকে হাতটা সরিয়ে নীল বলল, ওই অন্য মেয়েকে দেখি নাই, ওকে নিজের বিয়ে করা বউকে দেখেছি, আর সারা জীবন দেখবো, যেভাবে খুশি সেভাবে দেখবো। নীল কথাটা বলেই কোলে তুলে রুমে নিয়ে গিয়ে জড়িয়ে ধরে ঠোঁটে হালকা করে কিস করে ঘুমিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে দেখি নীল আমার দিকে তাকিয়ে আছে। কি দেখছিস? কোনো কথা না বলে আমার কপালে একটা কিস করে বলল, আজ থেকে আর তুই বা ভাইয়া কোনোটাই বলবে না, ওকে? আমার নাম ধরেও রাখবে, তুমি করে বলবে। এবার বলো কি বলছিলে? বললাম কি দেখো অমন ভাবে? কিছু না, আমার বউটাকে দেখছিলাম। আমার বউটা কত কিউট, সারাদিন শুধু ভালোবাসতে ইচ্ছে করে, সারাদিন সামনে বসিয়ে দেখতে ইচ্ছে করে। ভালোবাসি গো প্রিয়তমা, খুব ভালোবাসি। যে ভালোবাসা ফুরনো নয়, ছোট্ট বাচ্চা যেমন হওয়ার পর থেকে বড় হতে শুরু করে, ঠিক সেইভাবে আমার ভালোবাসাও বাড়তে শুরু করেছে। জানো, যখন কোনো ছেলে তোমার দিকে তাকিয়ে থাকে তখন মনে হয় তোমাকে গলা টিপে মেরে ফেলে। বারবার মনে হয় এত সুন্দর হওয়ার কি দরকার ছিল তোমার? দুজনে ফ্রেশ হয়ে নাস্তা করতে চলে গেলাম। টেবিলে আব্বু কাকু সকলেই ছিল, আমি খাচ্ছিলাম। তখনই সকলের মাঝে নীল বলল, একা একা খাচ্ছ কেন? আমাকেও খাইয়ে দাও। ওর কথায় আমার মনে হচ্ছিল মাটির নিচে চলে যায়। একটা মানুষ কি করে এত বেহায়া হতে পারে? উফ! ওর কথায় কান না দিয়ে আমি চুপচাপ খাচ্ছিলাম। আবার খাবার মুখে দিতেই যাব, তখনই আমার হাতের খাবার ও খেয়ে নিল আর আমার আম্মুকে বলল, আচ্ছা আম্মু, তোমার মেয়েকে একটু শেখাতে পারোনি কিভাবে স্বামীর সেবা করতে হয়, স্বামীর কথা শুনে চলতে হয়, স্বামীর জন্য রান্না করতে হয়? পড়াশোনা না শিখিয়ে এগুলো তো একটু শেখাতে পারতে, তাহলে আজ আমাকে ভালোবাসার অভাবে মন খারাপ করে থাকতে হতো না। ওর কথায় আর কোনো কথা না বলে না খেয়ে চলে আসলাম। অসভ্য ছেলে একটা, কাকে কি বলছে এইসব? কি গো, না খেয়ে চলে আসলে কেন? কোনো কথা বললাম না। আমার হাতে খাবারের প্লেট দিয়ে আমাকে দাঁড় করিয়ে নিজে খাটে বসে আমাকে ওর কোলে বসিয়ে দিয়ে বলল, এবার খাও আর আমাকে খাইয়ে দাও। আর যদি আমার কথা না শোনো তাহলে খুব খারাপ হয়ে যাবে, বলে দিলাম কিন্তু। বলেই আমার পেটে হাত খামচে ধরল। আমিও দমে গেলাম তার অমন কাজে। চুপচাপ ওকে খাইয়ে দিচ্ছি আর নিজেও খাচ্ছি। প্লেটটা রেখে রুম থেকে চলে আসছিলাম। পেছন থেকে নীল হাত ধরে কোলে তুলে নিয়ে খাটে শুয়ে দিয়ে আমাকে জড়িয়ে ধরে আমার ঘাড়ের মাঝে মুখ ডুবিয়ে বলল, কোথায় যাচ্ছ? এখন চুপচাপ শুয়ে থাকো, কাল সারা রাত ঘুমাতে পারিনি বউ, এখন একটু ঘুম বাড়িয়ে দাও মা। আজব তো, তুই ঘুমালে ঘুমা, আমাকে আটকে রাখছিস কেন? গরু, ছাড় বলছি, ছাড়। বলে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিলাম। ইস বউ, আবারও তুই তো কারি করছো। তোমাকে না মানা করেছি তুই করে বলবে না, তুমি করে বলবে, জানো? ভালোবাসি গো, খুব ভালোবাসি। কেন বলছো না বলো তো? তুই করে বলতে কষ্ট লাগে তো। কথাগুলো বলেই আমার সারা মুখে ঠোঁটে হাজারবার কিস করতে শুরু করে দিল। ওর প্রতিটা স্পর্শে আমি যেন পাগল হয়ে যাচ্ছিলাম। আমার নিজেরও ওর পাশে থাকতে খুব ভালো লাগে, কিন্তু কোথাও একটা চাপা অভিমান কাজ করছে, যে কারণে ওর ভালোবাসাতে নিজের ভালোবাসা যোগ করতে পারছি না। এইভাবে কখন যে ঘুমিয়ে পড়েছি বলতে পারি না। ঘুম থেকে উঠে দেখি নীল রেডি হচ্ছে। আমাকে তাকাতে দেখেই আমার দিকে তাকিয়ে একটা ভুবন ভুলানো হাসি দিয়ে আমার কাছে এসে কপালে একটা কিস করে কোলে তুলে নিল। ওয়াশরুমে নামিয়ে দিয়ে নিজের হাতে আমাকে ফ্রেশ করে দিয়ে আবার কোলে তুলে নিয়ে
রুমে চলে আসলো। আমার মনে হচ্ছিল আমি 2 বছরের একটা বাচ্চা মেয়ে, যে কোনো কাজ করতে পারি না, অন্যরা করে দেয়। আচ্ছা নীল, আমি কি হাঁটতে পারি না যে এইভাবে কোলে নিয়ে বেড়াচ্ছ? হাঁটতে পারবে না কেন? 1000 বার হাঁটতে পারো। কিন্তু কি করব বলো, আমার এই মিষ্টি বউটাকে যে সারাদিন আমার কোলে বসিয়ে রেখে আদর করতে ইচ্ছে করে। লুচ্চা কোথাকার, সরো তো, বাইরে যাব। আমার হাত ধরে আবার বসিয়ে দিয়ে ঠোঁটে হালকা করে কিস করে দিয়ে আমার হাতে একটা বোরখা দিয়ে বলল, বাড়িতে কেউ নেই, সকলেই জিসানদের বাসাতে চলে গেছে। আজ ওদের বউ ভাত, সাথে আমাদেরও, তাই কোথাও যেতে হবে না। চুপচাপ বোরখাটা পরে রেডি হয়ে নাও। এক বস্তা অভিমান নিয়ে বললাম, আজ আমাদেরও বউ ভাত। মাইশা আপু বউ সেজে বসে থাকবে, আর আমি এই বোরখা পরে যাব? নীল মুস্কি এসে আমার কোমরটা জড়িয়ে ধরে বলল, জানো নেহা, একটা মেয়ে বিয়ের আগে তার বাবা মার কাছে আমানত হিসেবে থাকে, আর যখন মেয়েটার বিয়ে হয়ে যায় তখন মেয়েটা তার স্বামীর সম্পদ হয়ে যায়। আর কোনো মানুষই চায় না তার সম্পদের দিকে কেউ নজর দিক। আমি নিজেও চাই না আমার বউকে সেজে গুজে শুধু আমিই দেখবো, বাইরের কেউ না। আমার ভালোবাসার চাদরে সবসময় জড়িয়ে আগলে লুকিয়ে রাখতে চাই। পারবে না তোমার স্বামীর এই চাওয়াটা পূরণ করতে? কোনো কিছু না ভেবেই নীলকে জড়িয়ে ধরে ওর বুকের বাঁ পাশে ডিপলি একটা কিস করে বুকের বাঁ পাশে নিজে হাত রেখে বললাম, পারবো। সারা জীবন তোমার বুকের বাঁ পাশের পাঁজরের হাড় হয়ে থাকতে চাই। নীল একটা ভালোবাসার পরশ দিয়ে বলল, সারা জীবন আমার করে আমার বুকের মাঝে আগলে রাখবো। ভালো লাগে বলে তো ভালোবাসিনি, ভালোবেসেছি বলেই ভালোবাসি, শুধু তোমায়। অতঃপর এভাবেই একটা নতুন সম্পর্কের সৃষ্টি হলো। অনেক বাধার পর